আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের চট্টগ্রাম বোর্ড 2026 এর পদার্থবিজ্ঞান প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি আমাদের 1 নং প্রশ্নের সংক্ষিপ্ত কোশ্চেনগুলোর দিকে লক্ষ্য করি, দেখো আমাদের প্রথম ক নং প্রশ্নে কি বলেছে। ক নং প্রশ্নে বলেছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা নির্ণয় করো। এখন তুমি খেয়াল করো তো, তুমি এই যে তোমার সম্পূর্ণ ফিজিক্স বইটা যে পড়াশোনা করেছো, কোথাও কি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা লেখা আছে? কোথাও কিন্তু লেখা নেই। কিন্তু একজন শিক্ষার্থী যখন এই ফিজিক্স বইয়ের প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা সমীকরণ সে বুঝে বুঝে পড়াশোনা করবে, সে যখন মাত্রা বিষয়টা ভালো করে পড়বে এবং প্রত্যেকটা রাশির মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় এই বেসিক যখন সে জানবে, তখন কিন্তু তার মাত্রাগুলো মুখস্থ করে রাখতে হবে না। সে ইজিলি যে কোনো রাশির মাত্রা ইজিলি বের করে ফেলতে পারবে। চলো দেখি আমরা বের করতে পারি কিনা। দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, আমরা মহাকর্ষ বলের সূত্র কি জানি বলো? এফ ইকুয়াল আমরা জানি জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাই কিনা? দেখো তো, আমরা চাইলে আর গুণন করতে পারি কিনা। আর গুণন করলে আমরা কি লিখতে পারি? জি m1 m2 ইকুয়াল এফ আর ডি স্কয়ার গুণ করলে কি আসবে? এফ ডি স্কয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি জি ইকুয়াল এফ ডি স্কয়ার, নিচে ডিভাইডেড বাই কি আসবে বলতো? m1 m2। তাহলে এই যে আমরা সমীকরণটা পেলাম, দেখো এই সমীকরণ থেকে আমরা ইজিলি মাত্রাটা বের করে ফেলতে পারবো। কিভাবে? বলের মাত্রা আমরা কি জানি? বলের মাত্রা আমরা কিন্তু জানি এম এল টি ইনভার্স 2। এখন তুমি বলতেই পারো যে বলের মাত্রা যে এম এল টি ইনভার্স 2 আমি কিভাবে জানবো? দেখো, তোমাকে একটু আমি সাইড নোটে দেখাচ্ছি। দেখো, আমরা এটা কি জানো কিনা বলো তো, যে এফ ইকুয়াল আমরা কি জানি? এম এ। তো ভরের যে আছে, ভরের মাত্রা আমরা কি জানি? বড় হাতের এম। আর ত্বরণের মাত্রা আমরা সকলেই জানি এল টি ইনভার্স 2। তাহলে আমরা বলতেই পারি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2। আমরা বলের জায়গায় এটা লিখলাম। দেখো, এই যে আমাদের এখানে যে রয়েছে ডি, দূরত্বের মাত্রা আমরা কি জানি? দূরত্বের মাত্রা হচ্ছে এল, তার উপর কি রয়েছে? স্কয়ার। নিচে দেখো ভরের মাত্রা কি বলতো? ভরের মাত্রা হচ্ছে এম। এখানে আরেকটা ভর আছে ইনটু আরেকটা ভরের মাত্রা হচ্ছে এম। তাহলে দেখো তো, এই এম আর এম ক্যান্সেল করে দেওয়া যায় না? ক্যান্সেল করে দেওয়া যায়। তাহলে আমরা লিখতেই পারি, দেখো তো, এম নিচে রয়েছে, নিচ থেকে যদি উপরে উঠাই দিই তাহলে কি আসবে বলতো? ইনভার্স হয়ে যাবে না? এম ইনভার্স 1। এখানে দেখো এল এবং এল স্কয়ার আছে, এল এবং এল স্কয়ার গুণ করলে কি আসবে বলতো? এল কিউব। এখানে কি আছে? টি ইনভার্স 2। এখানে আছে টি ইনভার্স 2। তাহলে এই হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, যে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। এটি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সট দেখো, আমাদের পরবর্তী কোশ্চেন, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার। দেখো, সরণের পরিবর্তনের হার একই থাকে না কেন? বুঝলাম না। এই একই কোশ্চেনটা 2026 সালের 3টা বোর্ডে আসে। আমি আবার বলছি, এই একই কোশ্চেন এবছর পরীক্ষায় 3টা বোর্ডেই আসে। কি বলছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণের পরিবর্তনের হার একই থাকে না। দেখো তো, একটা বস্তু, মনে করো এখানে একটা বস্তু আছে, সেটি মুক্তভাবে পড়ছে, মুক্তভাবে এটা ভূমিতে পড়ছে। এখন মুক্তভাবে পড়ার সময় স্মরণের পরিবর্তনের হার কথাটার মানে কি? আমরা জানি স্মরণের পরিবর্তনের হার কথাটার মানে হচ্ছে বেগ। কারণ আমরা জানি ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি, তাই না? স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ। তার মানে তোমাকে বেগ শব্দটার জায়গায় ওনারা লিখলো স্মরণের পরিবর্তনের হার একই থাকে না কেন। এখন তুমি বলো, একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন তার আদিবেগ কি হবে? তখন তার আদিবেগ হবে 0। এখন আমরা জানি পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা জানি মহাকর্ষ বল বা অভিকর্ষ বল আমরা জানি। এখন এই অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তু যখন নিচের দিকে পড়তে শুরু করবে, তাহলে আমরা জানি কোন বস্তুর উপর বলের প্রভাব থাকলে সেটি ত্বরণে চলবে, আর অভিকর্ষ বলের প্রভাবে কেউ নিচের দিকে পড়লে সেটি অভিকর্ষ ত্বরণে নিচের দিকে পড়বে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি অবশ্যই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.88 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখন তার বেগ হচ্ছে 0, ঠিক 1 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 9.8, ঠিক 2 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 19.6। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে বৃদ্ধি পাবে। তাহলে আমরা তো বলতেই পারি যে পড়ন্ত বস্তু যেহেতু অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ে, তার মানে প্রতি সেকেন্ডেই তার বেগ 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, তাই কি না? যেহেতু বেগ বৃদ্ধি পায়, তার মানে তো বেগ একই থাকবে না। তাহলে এখানে কি বলছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার, মানে বেগ একই থাকে না কেন? একই থাকে না কারণ সেটি অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ে, আর ত্বরণ থাকলে কোনো বস্তুর বেগ কখনো সমান থাকে না, সমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ একই থাকবে না। ওকে, আশা করি বুঝে গেছো। নেক্সট আমাকে বলেছে যে 2 কেজি, দেখো কি বলছে, যে 2 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে সরি, দেখো এখানে কি লেখা আছে? 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো, বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করো।
কি বলেছে? বলেছে 2 কেজি ভরের একটা বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় সূত্র। দেখো, বন্দুকগুলির কনসেপ্ট থেকে কিন্তু আমরা সুন্দর করে পড়েছি। যে বড় হাতের এম, বড় হাতের ভি প্লাস ছোট হাতের এম, ছোট হাতের ভি ইকুয়াল 0 পড়েছি না? দেখো তো এই বড় হাতের এম কি? বড় হাতের এম বলতে আমরা বুঝি কি বন্দুকের ভর। বড় হাতের এম কি? বন্দুকের ভর। তাহলে বন্দুকের ভর কত বলা আছে? বন্দুকের ভর বলা আছে আমাদের কাছে 2 কেজি। বড় হাতের ভি কি? এই যে বড় হাতের ভি মূলত হচ্ছে কি আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ বা বন্দুকের বেগ। এই আমাকে এটাই নির্ণয় করতে বলছে বন্দুকের বেগ কত বা পশ্চাৎ বেগ কত। বন্দুক থেকে 300 বেগে এই যে গুলি যে বের হয়ে গেছে, গুলি ছোট, তাহলে ছোট হাতের এই যে ভি, ছোট হাতের ভি হচ্ছে গুলির বেগ। গুলির বেগ 300 মিটার পার সেকেন্ড। এবং ছোট হাতের যে এম রয়েছে, এটা হচ্ছে ছোট ভর, যেহেতু ছোট হাতের এম, তাহলে গুলির ছোট জিনিসের ভর বোঝাচ্ছে। তাহলে গুলির ভর 10 গ্রাম। গ্রামকে কেজি করলে 0.01 কেজি। এই হচ্ছে তথ্য। আমাকে বের করতে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ কত, অর্থাৎ আমাকে এই যে বড় হাতের ভি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো, বা আমরা লিখতেই পারি না যে এম ভি ইকুয়াল, এটা প্লাস হলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এম ভি। তাহলে অতএব বড় হাতের ভি ইকুয়াল, দেখো কি আসবে, মাইনাস এম ভি ডিভাইডেড বাই কি আসবে, ডিভাইডেড বাই আসবে এম। দেখো এই যে সমীকরণ আমরা পেলাম, এখন ইজিলি মান বের করতে পারবো। দেখো মাইনাস এম, ছোট হাতের এম এর মান কত, 0.01 ইন্টু গুলির বেগ কত, গুলির বেগ হচ্ছে 300, নিচে বন্দুকের ভর কত, বন্দুকের ভর হচ্ছে 2 কেজি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, একটু লক্ষ্য করে এখানে, তাহলে উপরে আসতেছে আমাদের, দেখো মাইনাস 0.01 ইন্টু 300, নিচে কি আসবে বলতো, নিচে আসবে 2। ক্যালকুলেট যদি আমরা করি তাহলে উত্তর আসবে মাইনাস 1.5। দেখো উত্তর আসতেছে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড। এখন এইটা হচ্ছে মাইনাস 1.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ। কিন্তু যখন প্রশ্নের মধ্যে পশ্চাৎ শব্দটা বলবে, তখন কিন্তু এই মাইনাসটা দেওয়া যাবে না। তখন তোমাকে সিদ্ধান্ত কি দিতে হবে, লিখতে হবে যে অতএব বন্দুকের পশ্চাৎ বেগ ইকুয়াল 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ যখন তোমাকে এই পশ্চাৎ শব্দটা তুমি যখন ইউজ করবা, কারণ পশ্চাৎ শব্দটা নিজেই নেগেটিভ, এটা দিয়ে বোঝাচ্ছে যে বন্দুক পিছনের দিকে যাচ্ছে। তোমাকে আলাদা করে মাইনাস চিহ্ন দিয়ে বোঝাইতে হবে না যে বন্দুকের দিক পিছনের দিকে। ওকে, যেহেতু তুমি পশ্চাৎ শব্দটা ইউজ করেছো, এখানে আর মাইনাস দেওয়া যাবে না। ক্যালকুলেশন করলে এখানে মাইনাস আসবে, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার সময় লিখতে হবে 1.5। ওকে, তাহলে এই জায়গাটা সচেতন হইতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। আচ্ছা, আমরা পেয়ে গেছি উত্তর। নেক্সট, পরবর্তীতে ঘ নং প্রশ্ন আমাদেরকে কি বলছে, দেখো আমাদের প্রশ্ন বলছে নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন। দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণে কন্ট্রোল রড ব্যবহার করা হয় কেন। প্রথমে তোমাকে বুঝতে হবে যে নিউক্লিয়ার বিক্রিয়াটা আসলে কি। নিউক্লিয়ার বিক্রিয়া আমরা জানি যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বা যে বিক্রিয়ায় একটি বৃহৎ নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়, অথবা ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস মিলিত হয়ে একটি বৃহৎ নিউক্লিয়াসে পরিণত হয়, পাশাপাশি প্রচুর পরিমাণে এনার্জি উৎপন্ন হয়, এটিকে মূলত নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এই কনসেপ্টের উপর বেস করে আমরা জানতে পারি যে নিউক্লিয়ার বিক্রিয়া মূলত দুই ধরনের, একটা নিউক্লিয়ার ফিশন, একটা নিউক্লিয়ার ফিউশন। অর্থাৎ যেই বিক্রিয়ায় একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হয় সেটা ফিশন, আর যেটাতে ছোট ছোট নিউক্লিয়াস মিলিত একটা বড় নিউক্লিয়াস হয় সেটা ফিউশন বা ফিউশন বলা যেতে পারে। ওকে, এখন এই নিউক্লিয়ার বিক্রিয়ায় কন্ট্রোল রড কেন ব্যবহার করা হয়, এটা একটু বুঝতে গেলে তোমাকে এই যে ছোট্ট বেসিকটা জানতে হবে। দেখো, আমরা জানি যে একটা ইউরেনিয়াম পরমাণুকে তুমি যদি একটা নিউট্রন দ্বারা আঘাত করো, দেখো একটা নিউট্রন দিয়ে যদি আঘাত করো, তাহলে ইউরেনিয়াম পরমাণুটা বিস্ফোরণ হবে, তাই না? এটা বিস্ফোরণ হবে। এটা বিস্ফোরণে কি উৎপন্ন করবে মনে আছে? এটা বিস্ফোরণ হয়ে উৎপন্ন হবে বেরিয়াম এবং উৎপন্ন হবে কি, ক্রিপ্টন। তাহলে আমরা জানি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো, পারমাণবিক সংখ্যা 98 এবং এর ভর কত বলতো 235। এখানে বেরিয়াম যে রয়েছে, বেরিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 56, এর ভর কিন্তু হচ্ছে 141। ক্রিপ্টন কত, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36 এবং এর ভর কত 92। এখন তুমি খেয়াল করে দেখো, একটা ইউরেনিয়াম, দেখো নিউক্লিয়াসটা বড়, এই নিউক্লিয়াস বিস্ফোরিত হয়ে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি করলো এবং পাশাপাশি এখানে উৎপন্ন করবে একটা, দুইটা এবং তিনটা, পাশাপাশি অতিরিক্ত 3টা নিউট্রন এখান থেকে নির্গত হবে। এখন এই যে 3টা নিউট্রন, এই 3টা নিউট্রন আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে। মনে করো এই যে একটা ইউরেনিয়াম, এই একটা ইউরেনিয়াম, এই একটা ইউরেনিয়াম, সে গিয়ে আঘাত করবে তাকে, সে আঘাত করবে তাকে, সে আঘাত করবে তাকে। আবার আমাদের ইউরেনিয়াম বিস্ফোরণ হবে, উৎপন্ন করবে আবার আগের মতো বেরিয়াম, ক্রিপ্টন, উৎপন্ন করবে বেরিয়াম,
ক্রিপ্টন। আবার উৎপন্ন করবে আমাদের হচ্ছে বেরিয়াম এবং উৎপন্ন করবে ক্রিপ্টন। দেখো প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে আমরা জানি 3টা করে নিউট্রন নির্গত হয়, তাহলে এখান থেকে নির্গত হবে 3টা নিউট্রন, এখান থেকে নির্গত হবে 3টা নিউট্রন, এখান থেকে নির্গত হবে 3টা নিউট্রন। এখানে মোট কতটা নিউট্রন? 9টা নিউট্রন। এই 9 জন গিয়ে আবার 9 জনকে আঘাত করবে, এই 9 জনকে আবার 9 জনকে আঘাত করবে। আবার প্রত্যেকটা থেকে যদি 3টা করে নিউট্রন বের হয়, 3 9 27টা নিউট্রন বের হবে, 27টা নিউট্রন আবার 27 জনকে গিয়ে আঘাত করবে, আবার বিস্ফোরণ হবে, আবার 3 27 যত হয় এতগুলো নিউট্রন নির্গত হবে। অর্থাৎ এরকম করে যতক্ষণ পর্যন্ত ইউরেনিয়ামের জ্বালানি শেষ হবে না। যেমন আমরা জানি আমাদের ইউরেনিয়াম জ্বালানি কোথায়? নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া সবচেয়ে বাস্তব এক্সাম্পল হতে পারে বর্তমান বাংলাদেশের আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই ইউরেনিয়ামকে কিন্তু মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মানে এখানে যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আছে এটা বিস্ফোরণ হতে হতে একটা পর্যায়ে শেষ হবে এবং প্রচুর পরিমাণে এখানে কি প্রচুর পরিমাণে এনার্জি নির্গত হবে, তাই না? যেই এনার্জিটাকে ব্যবহার করে আমরা কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। এখন খেয়াল করে দেখো, আমরা বলছি এই যে বিস্ফোরণটা চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ ইউরেনিয়াম শেষ না হয়। এখন আমরা যদি এরকম করে চলতেই থাকে তাহলে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আমরা বাইরে থেকে কিভাবে এই নিউক্লিয়ার বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি? এই নিউক্লিয়ার বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার জন্যই একটা বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হয় যার নাম কি কন্ট্রোল রড। এই কন্ট্রোল রড কি করে? এই কন্ট্রোল রড যে রয়েছে এই কন্ট্রোল রডের কাজটা কি দেখো, এই কন্ট্রোল রডের কাজ হচ্ছে নিউট্রনকে সে শোষণ করে। কি করে? নিউট্রনকে শোষণ করে। অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে নিউট্রন নির্গত হয়, এই নিউট্রন গিয়ে তো আঘাত করে, আবার নিউট্রন অনেকগুলো আসে, এরাই গিয়ে তো পরবর্তীতে আঘাত করবে, আবার নির্গত হবে, আবার গিয়ে আঘাত করবে। তো আমরা যদি কোনোভাবে এই নিউট্রন গুলোকে নিয়ন্ত্রণ করতে পারি বা কন্ট্রোল রডের মাধ্যমে নিউট্রন গুলোকে যদি শোষণ করে নিতে পারি, তাইলেই তো এই নিউট্রন গুলো পরবর্তীতে অন্য ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করবে না এবং আমাদের এই নিউক্লিয়ার বিক্রিয়াটা তখন নিয়ন্ত্রণ ভাবে চলবে। ঠিক আছে? তাহলে মূলত আমাকে বলা হয়েছে যে নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। কেন? তখন আমরা বলবো যে নিউক্লিয়ার বিক্রিয়া যেন অনিয়ন্ত্রিতভাবে চলতে না পারে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কন্ট্রোল রড ব্যবহার করি, কারণ কন্ট্রোল রড নিউট্রনকে শোষণ করে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে এবং নিউক্লিয়ার বিক্রিয়াটা যেন অনিয়ন্ত্রণ হতে না পারে। ওকে, তুমি সুন্দর করে লিখে দিবা। নেক্সট আমাদের প্রশ্ন বলেছে হাতি কর্তৃক সৃষ্ট শব্দ হাতি শুনলেও মানুষ শুনতে পায় না কেন? মজার কোশ্চেন। বলছে হাতি যে শব্দ উৎপন্ন করে সেটা হাতি শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না কেন? এখন এর পিছনে কারণ কি? আমরা জানি আমাদের মানুষের একটা শ্রাব্যতার সীমা রয়েছে, তাই না? আমাদের মানুষের শ্রাব্যতার সীমা রয়েছে। তা মানুষের শ্রাব্যতার সীমা কি বলতো? আমরা জানি আমরা মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ 20,000 হার্জের এই রেঞ্জের শব্দ শুনতে পারি। এটি হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। এই রেঞ্জের মধ্যে শব্দ শুনতে পারি, এর কম এবং এর বেশি আমরা শুনতে পারি না। কিন্তু এখানে যে হাতির কথা বলা আছে, হাতি মূলত 20 হার্জ যে রয়েছে 20 হার্জের চেয়ে কম তরঙ্গের কম কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। তার মানে হাতি যে শব্দ উৎপন্ন করে সেটির কম্পাঙ্ক আমাদের 20 হার্জের চেয়ে কম এবং এই শব্দকে কি বলা হয়? এই শব্দকে বলা হয় শব্দেতর। এটাকে কি বলা হয়? শব্দেতর, বা এটিকে বলা হয় ইনফ্রাসাউন্ড। এটিকে কি বলা হয়? ইনফ্রাসাউন্ড বলা হয়, ইনফ্রাসাউন্ড। অর্থাৎ যেহেতু আমরা 20 থেকে 20,000-এর মধ্যে শুনতে পারি, এর কম বা বেশি শুনতে পারি না, কিন্তু হাতি যে শব্দ উৎপন্ন করে তার কম্পাঙ্ক যেহেতু 20 হার্জের চেয়ে কম, এই জন্য মানুষ শুনতে পায় না, তবে হাতি শুনতে পায়, কারণ হাতি এই শব্দই উৎপন্ন করে এবং তার শ্রাব্যতার সীমা 20 হার্জের নিচে, সে শুনতে পারবে। ওকে, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। আমাকে বলেছে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের দুইটি পার্থক্য বলো। দেখো, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের দুইটি পার্থক্য, এই প্রশ্নটাও কিন্তু আরেকটা বোর্ডে আসে। এই কোশ্চেনটা এই যে আমি গত সিলেট বোর্ড মনে সলভ করেছি, সিলেট বোর্ডের মধ্যে আসছে বাস্তব অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য লেখো। দেখো, তাহলে আমি এখানে আর ডিটেলস না বলে তোমাকে সরাসরি শুধু মুখে বলে দিই। হ্যাঁ, মুখে বলে দিই, না লিখে বলে দিই। বাস্তব এবং অবাস্তব, আমরা জানি কোন দর্পণে আলোকরশ্মি প্রতিফলনের পর যদি সরাসরি কোনো বিন্দুতে মিলিত হয় তখন সেটিকে আমরা বলি বাস্তব প্রতিবিম্ব। আর যদি কোনো বিন্দু থেকে আলোকরশ্মি নিঃসৃত হচ্ছে বলে মনে হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, এই ধরনের প্রতিবিম্বকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলি। অর্থাৎ আলোকরশ্মি প্রতিফলনের পর সরাসরি মিলিত হলে বাস্তব, আর মিলিত হচ্ছে বলে মনে হয় অর্থাৎ সরাসরি মিলিত হয় না, সরাসরি মিলিত না হলে অবাস্তব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাস্তব প্রতিবিম্ব হচ্ছে পর্দায় ফেলা যায়। কোন এই যে ডিসপ্লে রয়েছে, পর্দা রয়েছে, বাস্তব প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যাবে, কিন্তু অবাস্তব প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না। ওকে, এই দুইটা পার্থক্য হয়ে গেছে, তুমি লিখে দিবা। নেক্সট,
এবার বলছে কলম দিয়ে চুলে ঘর্ষণের পর ছোট ছোট কাগজের টুকরোকে কলম দ্বারা কি বলছে, কলম দিয়ে চুলে ঘর্ষণের পর ছোট ছোট কাগজের টুকরাকে কলম আকর্ষণ করে কেন? আচ্ছা ফাইন, তাহলে আমাকে বলছে এই ছোট ছোট কাগজের টুকরাকে কলম আকর্ষণ করে কেন, কখন? যে এই যে কলমটা রয়েছে, এই কলমটাকে আমরা যে আমাদের মাথার মধ্যে এরকম করে চুলের মধ্যে ঘর্ষণ দেই, ঘর্ষণ দিয়ে কাগজের টুকরার উপরে ধরলে দেখা যাবে কাগজের টুকরাকে আকর্ষণ করছে, তাই না? কেন করছে এটাই মূলত জানতে চাইছে। দেখো আমরা জানি ঘর্ষণের ফলে কিন্তু স্থির বিদ্যুৎ তৈরি হয়, তাই না? তো আমি যখন একটা কলম দিয়ে আমার চুলের মধ্যে এরকম করে ঘর্ষণ দিচ্ছি, তাহলে এই কলমের মধ্যে কি তৈরি হবে? স্থির বিদ্যুৎ তৈরি হবে। অর্থাৎ আমরা জানি দুইটা বস্তুর মধ্যে ঘর্ষণ হলে তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়। তাহলে ধরে নাও যে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন আমাদের চুলে চলে গিয়েছে, অথবা বিপরীত হতে পারে, চুল থেকে ইলেকট্রন এখানে চলে আসছে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা চার্জের সৃষ্টি হবে, সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, এবং এটা নির্ভর করবে ইলেকট্রন আসক্তির উপর। অর্থাৎ যদি এই কলমের ইলেকট্রনের আসক্তি আমাদের চুলের চাইতে বেশি থাকে, তাহলে চুল থেকে ইলেকট্রন তার কাছে চলে যাবে। আবার যদি আমার চুলের ইলেকট্রন আসক্তি তার চাইতে বেশি থাকে, তাহলে এখান থেকে ইলেকট্রন চলে চলে যাবে। ওকে, তাহলে এভাবেই মূলত একটা বস্তু ঘর্ষণের ফলে আহিত হয় বা চার্জিত হয়। এখন তুমি খেয়াল করো, মনে করো যে এটা একটা কলম, হ্যাঁ, মনে করো যে এটা একটা কলম। তো এটা যদি কলম হয়, তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এটা হচ্ছে একটা কাগজের টুকরা, এটা হচ্ছে একটা কাগজের টুকরা। তো এই কলমটা মনে করো আমাদের ঘর্ষণের ফলে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এখানে কি হয়েছে? পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। এখন আমরা কিন্তু পড়েছি, আমরা পড়াশোনা করেছি না তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ সম্পর্কে আমরা কি পড়েছি? আমরা পড়েছি যে কোনো একটা আহিত বস্তু দ্বারা কোনো একটা অনাহিত বস্তুকে স্পর্শ না করে আহিত করার পদ্ধতিকে কি বলে? তড়িৎ আবেশ বলে, পড়েছি না? তাহলে মূলত এখানে এই কাগজটা মূলত আবেশ প্রক্রিয়ায় আকৃষ্ট হয়। কিভাবে হয় তুমি খেয়াল করো, আমার কলমের মধ্যে যেহেতু পজিটিভ চার্জ, এবং আমাদের এই যে আমাদের যে কাগজের টুকরা, তা কাগজের টুকরার মধ্যে তো পজিটিভ নেগেটিভ সব ধরনের চার্জ এখানে ছিল। কিন্তু যখন একটা পজিটিভ চার্জের বস্তুকে তুমি কাছাকাছি নিয়ে আসবা, ফলে কি হবে? এই পজিটিভ চার্জগুলো কাগজের পজিটিভ চার্জগুলোকে বিকর্ষণ করবে, অর্থাৎ কাগজের পজিটিভ চার্জগুলো দূরে সরে যাবে। তাহলে ফলে কি দাঁড়াবে দেখো তো, এই যে আমাদের কাগজের যে পজিটিভ চার্জ, কাগজের পজিটিভ চার্জগুলো দূরে সরে যাবে, এবং আমাদের এই কলমের পজিটিভ চার্জ কি করবে? কাগজের নেগেটিভ চার্জে আছে, এই নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে, ফলে নেগেটিভ চার্জগুলো উপরে চলে যাবে, পজিটিভ চার্জগুলো নিচে চলে যাবে। এখন বলো, নেগেটিভ চার্জ যদি উপরে চলেই যায়, তাহলে প্লাস মাইনাসকে কি করবে বলো তো? আকর্ষণ করবে। তাহলে এই প্লাস যখন মাইনাসকে আকর্ষণ করবে, তখন টুপ করে এই আকর্ষণের কারণেই মূলত কাগজের টুকরা লাফ দিয়ে কলমের গায়ে লেগে যাবে বা আটকায় যাবে। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে মূলত এখানে আমার মূল কথা কি? মূল কথা হচ্ছে ঘর্ষণের ফলে, চুলে ঘর্ষণের ফলে কলমে স্থির বিদ্যুৎ তৈরি হবে, এবং স্থির বিদ্যুৎ তৈরি হওয়ার কারণে আবেশ প্রক্রিয়া, এই যে প্রক্রিয়াটার নাম আবেশ, তড়িৎ আবেশ পদ্ধতিতে বা তড়িৎ আবেশের কারণেই মূলত কাগজের টুকরাটা আমাদের কলমের মধ্যে আকর্ষণ করবে বা লেগে যাবে। ওকে, আশা করি পারা যাবে। এবার আসে আমাদের সৃজনশীল কোশ্চেন। দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 2 নং প্রশ্নে কি বলেছে? আমাদের 2 নং সৃজনশীল প্রশ্নে কি বলেছে? দেখো বলেছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপ করে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কি একটা গোলক, এই গোলকের কি পরিমাপ করেছে বলতো? ব্যাস। এই যে এই বরাবর এটাকে আমরা কি বলি? ব্যাস। এই ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি। তো এই ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে আবার সেন্টিমিটার। তো প্রধান স্কেলের পার্টকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম। এম এর মান বলা আছে 6.5 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। ওকে, ভার্নিয়ার সমাপতন বলা আছে 7। আমরা জানি ভার্নিয়ার সমাপতনকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে 7। বলা আছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের বলা আছে ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এর মান বলা দেওয়া আছে 0.05 মিলিমিটার। দেখো মিলিমিটার দেওয়া আছে। অবশ্যই সাবধান হইতে হবে যখন আমরা অঙ্কগুলো করব, অবশ্যই প্রত্যেকটা একক একই হইতে হবে। হয় তুমি দুইটাকেই সেন্টিমিটার করবে, নয়তো তুমি দুইটাকে মিলিমিটার করবে, কোনটা ভালো হয়? যেটা মন চায় সেটাই করো। তো আমরা কাজ করি, এই যে এটা সেন্টিমিটার আছে না, মিলিমিটার আছে, এটাকে সেন্টিমিটার করি, তাহলে কি লেখা যাবে? 0.005। তখন সেটা কি হয়ে যাবে? সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের ভার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটারে কনভার্ট করেছি। ওকে, তাহলে এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, দুইজনই সেন্টিমিটারে আছে। এখন আমাকে বলেছে, প্রশ্ন বললো উদ্দীপকের গোলকটির আয়তন নির্ণয় করো। এখন গোলকের যদি আয়তন নির্ণয় করতে চাই, তাহলে আমার অবশ্যই ব্যাসের মান লাগবে না? তাহলে আগে আমরা ব্যাস বের করে ফেলি। দেখো তাহলে আমরা যদি দেখি যে গোলকের ব্যাস, তাহলে গোলকের ব্যাস ডি ইকুয়াল, আমরা সূত্র কি জানি? এম প্লাস ভি ইন্টু কি জানি বলো? ভিসি। তাহলে এম এর মান এখানে হচ্ছে কত? 6.5 প্লাস ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 7 ইন্টু ভিসি এর মান 0.005, তাই কি না?
আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাইলেই তো আমরা আমাদের ব্যাসটা পেয়ে যাব। দেখো তো, তাহলে আমরা দেখছি যে 6.5 প্লাস ব্র্যাকেট 7 ইন্টু 0.005, এটাকে ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে কত? তাহলে উত্তর হবে 6.535। তাহলে উত্তর আসবে কত? 6.535 এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার, এটি হচ্ছে আমাদের ব্যাস। এটা হচ্ছে কি আমাদের, আমরা ব্যাস পেয়েছি, এটা হচ্ছে ব্যাস। এখন আমাকে প্রশ্ন তো ব্যাস বলে না, বলছে আয়তন কত। তাহলে গোলকের আয়তন, তাহলে আমরা কি বলতে পারি না যে অতএব আয়তন, অতএব আয়তন, আয়তনের সূত্র আমরা কি জানি? ভি ইকুয়াল 1/6 পাই ডি কিউব, তাই কিনা বলো? গোলকের আয়তনের সূত্র কি? যদি তুমি ব্যাসার্ধ দিয়ে লেখো তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব, আর যদি তুমি ব্যাস দিয়ে লেখো তাহলে 1/6 পাই ডি কিউব। ওকে, তাহলে এখন মান বসাই দাও। তাহলে দেখো 1/6 ইন্টু 3.1416 ইন্টু এই যে ব্যাস, ব্যাস আমরা কত পেলাম? 6.535, তার উপর কি আছে? কিউব আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা আমাদের উত্তর পেয়ে যাব। দেখো, তাহলে আমরা জানি যে 1/6 ইন্টু 3.1416 ইন্টু তাহলে হচ্ছে কি 6.535 ব্র্যাকেট, তার উপর কি আছে? তার উপর আছে কিউব। কি আছে? তার উপর কিউব আছে। তাহলে এটাকে ক্যালকুলেট যদি আমরা করি, দেখো উত্তর আসলো 146, মানে 146.129, 146.129। যেহেতু একক সেন্টিমিটার ছিল তাহলে এখানে আসবে কি? সেন্টিমিটার কিউব। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে প্রশ্ন কি ছিল? যে আমাদের গোলকের আয়তন কত? তাহলে গোলকের আয়তন হচ্ছে এত। ওকে, আশা করি পারা যাবে। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন বুঝতে গেলে আমাকে এখানে ছোট্ট একটা তথ্য জানতে হবে। বলছে অপর দিকে মিটার স্কেলের সাহায্যে, মিটার স্কেল কি? অর্থাৎ আমরা জানি যে স্কেলের মধ্যে মিলিমিটার, সেন্টিমিটার, এই দাগগুলো দেওয়া আছে, এরকম একটা স্কেল মিটার স্কেল। মিটার স্কেলের সাহায্যে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার পরিমাপ করা হলো। তাহলে একটা সরল দোলকের সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এখন আমাকে প্রশ্ন কি বলছে? দেখো প্রশ্ন কি বলছে, সরল দোলক বুঝো? সরল দোলক, সরল দোলক কি বলতো? পেন্ডুলাম। হ্যাঁ, এই যে দেখো পেন্ডুলাম এরকম হয় না? এরকমই তো হয়, তাই না? তাহলে আমরা এই যে এরকম করে একটা দোলক যদি হয়, এই দোলকটা যদি এরকম করে যদি দুলতে থাকে, দেখো তো এটা যদি এরকম করে দুলতে থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে না যে আমরা যদি এভাবে চিন্তা করি যে গোলকটা একটা সময় এই অবস্থানে আসবে, আবার দুলতে 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 একটা সময় এই অবস্থানে আসবে, তাই কিনা বলো তো? তাহলে এই যে দোলক এরকম করে যদি দুলতে থাকে তাহলে সরল দোলকটা এরকম করে দুলবে, তাই না? এরকম করে দুলবে। তো এটা একটা সরল দোলক। আমাকে বলেছে এই সরল দোলকটির সুতার দৈর্ঘ্য পরিমাপে, এই সুতার যে দৈর্ঘ্য, এই যে সুতাটা যে রয়েছে, এই সুতার দৈর্ঘ্য বলা আছে 90 সেন্টিমিটার, মানে কত? 0.9 মিটার, 0.9 মিটার পরিমাপ করা হয়েছে। তাহলে এই সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিটার। এটা পরিমাপ করতে 2% আপেক্ষিক ত্রুটি হলে, তার মানে এই দৈর্ঘ্য পরিমাপ করতে আমার ভুল হয়েছে কয় পার্সেন্ট? 2%। এখন দোলনকাল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত, এটা নির্ণয় করতে বলছে। তার মানে তোমাকে ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এই কোশ্চেন কিন্তু এর আগে কখনোই পরীক্ষায় আসে নাই, কখনোই পরীক্ষায় আসে নাই, কিন্তু খুবই মজার একটা কোশ্চেন। তাহলে দোলনকাল নির্ণয় যখন বলছে তাহলে তোমাকে অবশ্যই কি এই যে পেন্ডুলাপে দোলনকাল বা একটা বস্তু ঝুলন্ত বা দুলতেছে, এর দোলনকালের সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে। চলো আমরা কি জানি কিনা বলতো যে দোলনকাল, একটা সুতায় ঝোলানো বস্তু দোলনকাল কি? 2π√L/g। পড়েছি না বলতো? আমরা এটা সুন্দর করে পড়েছি যে 2π√L/g। তাহলে এইখানে আমরা সুতার দৈর্ঘ্য বসিয়ে দিলে আমরা আমাদের দোলনকালটা পেয়ে যাব। এবার আসি আমাদের কোশ্চেন কিভাবে সলভ করতে হবে। আমাদের কোশ্চেন কিভাবে সলভ করতে হবে আমরা ওইদিকে যাই। ওকে ওকে ফাইন। দেখো আমরা এটা একটু লক করে ফেলি, হ্যাঁ ডিসপ্লেটাকে একটু লক করে ফেলি। আচ্ছা দেখো, এবার প্রথমে আসি। বলছে সরল দোলকটির সুতার দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে কত পার্সেন্ট? 2%। তাহলে দোলনকাল নির্ণয় করো। তাহলে বর্তমান দোলনকাল কত? দেখো তো, আমরা যদি লিখি যে বর্তমান দোলনকাল, তাহলে বর্তমান আমাদের দোলনকাল, তাহলে বর্তমান দোলনকাল যদি আমরা চিন্তা করি দোলনকাল, তাহলে টি ইকুয়াল আমরা জানি হচ্ছে 2π√L/g, তাই না? তাহলে দেখো, তাহলে মান বসিয়ে দিই যে 2 ইন্টু 3.1416 ইন্টু √L এর মান 90 সেন্টিমিটার বলা আছে, তার মানে 0.9 মিটার, নিচে হচ্ছে জি এর মান 9.8। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা আমাদের বর্তমান দোলনকালটা পেয়ে যাব। তাহলে বর্তমান দোলনকাল হচ্ছে আমরা কি লিখছি যে 2 ইন্টু 3.1416 ইন্টু √ উপরে হচ্ছে কত? 0.9 এবং নিচে কত? নিচে হচ্ছে 9.8। ক্যালকুলেট করলে উত্তর আসবে 1.9। এখানে আসবে কত বলো তো? 1.9 সেকেন্ড।
এটা হচ্ছে আমাদের বর্তমান দোলনকাল, এটা হচ্ছে বর্তমান দোলনকাল। এই যে বর্তমান দোলনকাল যেটা, এটাই কিন্তু পরিমাপকৃত মান। এটা কি মান? এটাই হচ্ছে পরিমাপকৃত মান। এবার আসো, এই দোলনকাল পরিমাপ করতে গেলে আমরা সুতার দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে তার ভুল কয় পার্সেন্ট ত্রুটি, তাহলে আমরা লিখি যে ত্রুটি। তাহলে ত্রুটি, দেখো ত্রুটি কয় পার্সেন্ট, এইটা পরিমাপ করতে 2% ভুল, তার মানে 0.09 মিটার পরিমাপ করতে তার ভুল 2%, মানে 2/100, 2%, তাই না? তাহলে দেখো 0.9 এর 2% করলে কত হয়? 0.9 এর 2%, তাহলে উপরে 2, নিচে কত? 100। ক্যালকুলেট করলে উত্তর আসবে কত? 0.018। তাহলে উত্তর আসবে 0.018। ত্রুটি দুই ধরনের হয়, একটা প্লাস একটা মাইনাস। তার মানে আমরা এই যে, তাহলে দেখো এই দৈর্ঘ্যটা মাপতে, অর্থাৎ 90 সেন্টিমিটার পরিমাপ করতে আমাদের ভুল হইতে পারে দুই ধরনের। এই পরিমাণ আমরা বেশি ভুল করতে পারি, আবার এই পরিমাণ কম ভুল করতে পারি। তাহলে দেখো আমরা দৈর্ঘ্য কয় ধরনের পাবো? তার স্বাভাবিক দৈর্ঘ্য হওয়ার কথা ছিল 0.9 মিটার। এখন ভুল যদি এটা করি, তাহলে আমাদের ভুলের পরিমাণ আমরা দৈর্ঘ্য কয় ধরনের পাবো? দুই ধরনের পাবো না? তাহলে আমরা এই যে এখানে দেখো, তাহলে আমরা লিখতে পারি আমাদের দৈর্ঘ্য। তাহলে আমাদের স্বাভাবিক দৈর্ঘ্যের সাথে একটা পাবো হচ্ছে ম্যাক্সিমাম দৈর্ঘ্য, একটা পাবো কিন্তু মিনিমাম দৈর্ঘ্য, তাই কিনা? তাহলে ম্যাক্সিমাম দৈর্ঘ্য কি? আগে তার দৈর্ঘ্য কত ছিল? আগে তার দৈর্ঘ্য ছিল 0.9। এটার সাথে যোগ হবে কত? এই যে ত্রুটি, অর্থাৎ 0.018। এটা আসবে আমাদের ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম এটাকে আমরা ইকুয়াল করব। আর মিনিমাম কি হবে? তার স্বাভাবিক মান ছিল কত? 0.9। এখান থেকে বিয়োগ হবে, এই যে বিয়োগ 0.018 এত। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে আমাদের মিনিমাম মান। দেখো তাহলে আমরা দুই ধরনের দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে দেখি আমাদের ম্যাক্সিমাম মান কত আসে? 0.9 যোগ কত আসবে? 0.018। 0.018, ঠিক আছে তো না? ওকে, ক্যালকুলেট করলে আসবে 0.918। উত্তর আসবে 0.918 এত সেন্টিমিটার, সরি সেন্টিমিটার এত মিটার। তাইলে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য। এবং সর্বনিম্ন দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে দেখো তো আমাদের সর্বনিম্ন দৈর্ঘ্য কত আসে। তাহলে এই জায়গাটার মধ্যে একবার বিয়োগ করে দিতে হবে এটা, তাই না? এটাকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ। তাহলে 0.9 থেকে আমরা যদি বিয়োগ করে দেই, তাহলে উত্তর কত আসবে? দেখো 0.882। উত্তর আসবে 0.882 এত মিটার। তাহলে খেয়াল করে দেখো, আমরা আমরা কিন্তু দুই ধরনের দৈর্ঘ্য, আমরা এখানে দৈর্ঘ্য পেয়েছি দুইটা, একটা ম্যাক্সিমাম দৈর্ঘ্য পেয়েছি, একটা মিনিমাম দৈর্ঘ্য পেয়েছি। এখন তুমি আমাকে বলো, স্বাভাবিক দৈর্ঘ্যের মান ইউজ করে আমি যে দোলনকালটা পেয়েছি এত সেকেন্ড, আমি যদি এখানে দৈর্ঘ্যের মানটা পরিবর্তন করে দিই, একবার ম্যাক্সিমাম বসাই, তাহলে আমার এই দোলনকাল চেঞ্জ হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম দোলনকাল পাবো। আবার যদি আমি এখানে মিনিমাম মানটা বসাই, মিনিমাম মানটা এখানে বসাই, তাহলে আমরা একটা মিনিমাম দোলনকাল পাবো। তাহলে আমরা একটা নতুন পেজে যাই। হ্যাঁ, তাহলে এক কাজ করি, দেখো এখানে আমরা লিখি, তাহলে আমাদের এই যে টি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম দোলনকাল, তাহলে সূত্র আমরা কি জানি? 2π√ওভার L/G। তাহলে এল এর জায়গায় কি বসবে? এল ম্যাক্সিমাম মানটা বসবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 2 × 3.1416 ইন্টু আমরা লিখতেই পারি যে √ওভার এল। এল এর মান কত বলো তো? ম্যাক্সিমাম মান, এই যে ম্যাক্সিমাম মান 0.918। তাহলে এখানে আসবে কত? 0.918। এবং জি এর মান আমরা তো জানি কত? 9.8। তাহলে আমাদের যে সময়টা পাবো, এটা হচ্ছে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম দোলনকালটা পাবো, তাই না? তাহলে দেখো যে 2 × 3.1416 ইন্টু √ওভার, উপরে এল এর মান কত আসবে? 0.918, এবং নিচে আসবে কত? এবং নিচে আসবে 9.8। ক্যালকুলেট করলে উত্তর আসবে 1.923 সেকেন্ড। উত্তর আসবে কত? 1.923 এত সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম দোলনকাল। এবার যদি আমরা লিখি টি মিনিমাম, এবার যদি লিখি যে মিনিমাম দোলনকাল, তাহলে সূত্র তো জানি 2π√ওভার L/G। এবার এল এর মানটা বসবে মিনিমাম, নিচে তো জি। তাহলে দেখো, তাহলে 2 × 3.1416 ইন্টু √ওভার, তাহলে এল মিনিমাম, এই যে মিনিমামের মান কত পেয়েছি? 0.882 পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দিই 0.882, এবং জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা একটা মিনিমাম দোলনকাল পাবো। দেখো তো, তাহলে এইখানে আমাদের তথ্যগুলো একটু মান চেঞ্জ করে দিই। দেখো, তাহলে আমাদের আসবে 2π না, তাহলে 2 × 3.1416, 2π ইন্টু √ওভার, উপরে কত? উপরে হচ্ছে 0.882, এবং আমাদের নিচে কত? নিচে হচ্ছে 9.8। ক্যালকুলেট করি, আসবে 1.884। তাহলে উত্তর আসবে 1.88496, 1.884, বা এখানে 5 লিখি এত সেকেন্ড। আচ্ছা, তাহলে এই যে আমরা কিন্তু কি পেলাম? দেখো, একটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মান পেলাম, একটা আমরা মিনিমাম মান পেলাম। এখন বলো তো, তাহলে সময় নির্ণয় আমার ভুল কয় ধরনের হলো? তাহলে আমাদের ভুল তো দুই ধরনের হলো,
একটা ম্যাক্সিমাম ভুল হবে, একটা মিনিমাম ভুল হবে। দেখো স্বাভাবিক সময় কত ছিল? স্বাভাবিক সময় হওয়ার কথা ছিল 1.9। যখন আমি দৈর্ঘ্য মাপতে ভুল করবো এতটুকু পরিমাণ, তাহলে আমার এই সময়টাও দুই ধরনের পেয়েছি, একটা 1.923, একটা 1.885, এটা পেয়েছি। এক্ষেত্রে এবার আমাদের তাহলে ত্রুটি বলতে আমরা ইরর, তাহলে ইরর হচ্ছে একটা ম্যাক্সিমাম এবং ইরর কি আসবে? ইরর একটা আসবে মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম ইরর কি বলতো? আমরা ম্যাক্সিমাম সময় থেকে স্বাভাবিক সময়টাকে বিয়োগ করে দিব, তাই না? তাহলে আমাদের ম্যাক্সিমাম সময় কত? 1.923 বিয়োগ 1.9। এটা হচ্ছে 1.9 কোথায়? যে 1.9 হচ্ছে আমাদের পরিমাপকৃত মান, 1.9 স্বাভাবিক মান, আর ম্যাক্সিমাম মান হচ্ছে 1.923। তো এখান থেকে এটা আমরা যে বিয়োগ করে দিই, তাহলে আমরা আমাদের ম্যাক্সিমাম ত্রুটিটা পাই যাবো। তাহলে এখানে আসবে কত? 0.023 এত সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ত্রুটি। আর মিনিমামের ক্ষেত্রে যদি আসি, স্বাভাবিক মান আগে কত ছিল? আগে মান ছিল 1.9, এখন মান কত? এখন মান হচ্ছে 1.885। তাহলে আগে ছিল 1.9 বিয়োগ 1.885, মানে আমরা কি করব? বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দিব। আর যদি ছোট থেকে বড়টাকে বিয়োগ করে দেওয়া যাবে, তখন মডুলাস দিতে হবে, অর্থাৎ যেন ঋণাত্মক মান না আসে। তাহলে দেখো 1.9 বিয়োগ কত আসবে? 1.885। ক্যালকুলেট করলে এখানে আসবে কত? 0.015। এখানে আসবে 0.015 এত সেকেন্ড। এখন আমরা এখানে তাহলে কয় ধরনের ত্রুটি পেলাম বলতো? একটা হচ্ছে ম্যাক্সিমাম ত্রুটি, একটা হচ্ছে মিনিমাম ত্রুটি। আমরা খুব ভালো করে জানি যেটা ম্যাক্সিমাম ত্রুটি এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা লিখতেই পারি যে অতএব চূড়ান্ত। এটা কি ধরে নেওয়া হয় যে চূড়ান্ত ত্রুটি মূলত দুইটাই, কিন্তু আমাদেরকে ধরে নেওয়া হয় কি চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.023 এত সেকেন্ড, মানে ম্যাক্সিমামটাকে চিন্তা করে। তাহলে ম্যাক্সিমাম ভুলকে চিন্তা করে চূড়ান্ত ত্রুটিকে এটা ধরে নেওয়া হয়। আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল আপেক্ষিক ত্রুটি, দোলনকালের আপেক্ষিক ত্রুটি কত? তাহলে অতএব আমরা কি লিখতে পারি কিনা দেখো তো, আমরা কি লিখতে পারি কিনা যে অতএব আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল, তাহলে আমরা কি জানি বলতো? নিচে কি পরিমাপকৃত মান, তাহলে এই যে পরিমাপকৃত মান কত? পরিমাপকৃত মান হচ্ছে 1.9, পরিমাপকৃত মান হচ্ছে 1.9 সেকেন্ড। আর উপরে চূড়ান্ত ত্রুটির মান কত? এটা, তাহলে যে 0.023 ইন্টু কত? ইন্টু হচ্ছে 100, ইন্টু কত? 100। এই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। তাহলে একটু ক্যালকুলেট করি, দেখি কি আসে। একটু দেখো, তাহলে আমাদের উপরে কি আসবে বলতো? উপরে হচ্ছে 0.023 এবং নিচে কত? 1.9 ইন্টু কত? 100। সব ঠিক আছে? সব ঠিক আছে। এই যে ইকুয়াল করে দিলে আমাদের উত্তর কত আসে দেখো। উত্তর আসতেছে আমাদের 1.21, অর্থাৎ 1.21 এত পার্সেন্ট। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে দোলনকাল নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত? দোলনকাল নির্ণয় আপেক্ষিক ত্রুটি 1.21%। এখন এই যে কোশ্চেনটা দেখো, এই উত্তর কিন্তু একটু ভিন্ন হতে পারে, অনেকের চাইতে একটু কম বেশি হতে পারে। কারণ কি? কারণ দেখো আমরা দশমিকের পরে, এই যে এখানে দশমিকের পরে আমরা কিন্তু সব মানগুলো নেই নাই, এখানে দশমিকের পরে কিন্তু আরো মান ছিল, আমরা কিন্তু সব মানগুলো নেই নাই। সব মানগুলো নিলে একটু একরকম আসবে, আমরা দশমিকের পর 3 ডিজিট নিয়েছি, তাহলে একরকম আসে। তবে কনসেপ্ট ঠিক থাকলে এইভাবে লিখলে উত্তর অবশ্যই 100 ফুল নাম্বার পাবে, তবে উত্তর আশেপাশেই হবে, হ্যাঁ, একদম বেশি ডিফারেন্স হবে না। নেক্সট, পরবর্তী দেখো 3 নং প্রশ্নের দিকে তাকাই। আমাদের 3 নং প্রশ্ন কি বলছে? 3 নং সৃজনশীল প্রশ্ন বলেছে দৃশ্যকল্প 1। এখানে দেখো এই যে একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথ যে রয়েছে, এই বৃত্তাকার পথের উপরে তুমি খেয়াল করে দেখো, এই যে এখানে একটা গোলাকার পাথর রয়েছে। কি রয়েছে? এখানে বলা আছে এটা পাথর। তো এখন প্রশ্ন কি বললো? এই যে রিং, এই রিংটার ব্যাসার্ধ বলা আছে 4 সেন্টিমিটার। দেখো 4 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে যে চিন্তা করি এর ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে দেখো ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয়, প্রশ্ন কি বললো? বললো দৃশ্যকল্প 1 এর পাথরটি 180 ডিগ্রি করে ঘোরালে পাথরের সরণ কত হবে? দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। তো দেখো একটু বড় করে আঁকি, মনে করো এটা একটা বৃত্তাকার মাঠ, পাথরটা বর্তমান এই লোকেশনে আছে। এখন আমরা জানি এই যে এখান থেকে চিন্তা করি যে ব্যাসার্ধ, তাহলে দেখো এখান থেকে এইটা কি ব্যাসার্ধ না? এটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ প্রশ্নে কত বলা আছে? 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার। প্রশ্ন বলছে আমি যদি পাথরটাকে 180 ডিগ্রি কোণে ঘোরাই, তাহলে একটা পাথরকে তুমি যদি এখান থেকে ধরে ঠিক আগের জায়গায় নিয়ে আসো, তাহলে তো 360 ডিগ্রি। বলছে 180 ডিগ্রি, তাহলে ঠিক বিপরীত পাশে, এই যে এখানে আসবে। তাহলে পাথরটা এই পয়েন্টে আসবে না? 180 ডিগ্রি মানে কি ঠিক বিপরীত পাশে এখানে আসবে। তাহলে 180 ডিগ্রি কোণে ঘোরালে পাথরের সরণ কত হবে? তাহলে সরণ বলতে আমরা কি জানি? সরণ বলতে জানি তার আগের লোকেশন এবং শেষ লোকেশন, প্রথম অবস্থান, আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ সে যেখানে ছিল এখন যেখানে আছে, এই দুই বিন্দু সরল রৈখিক দূরত্ব হচ্ছে তার সরণ।
তাহলে দেখো এটা যদি তার স্মরণের মান হয় তাহলে খেয়াল করো তো এটা কি তাহলে ব্যাসের সমান হয়ে গেছে না? তাহলে ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত আসবে? 8 সেন্টিমিটার। তাহলে উত্তর আসবে 8 সেন্টিমিটার। উত্তর কত আসবে? এটা খুবই খুবই একটা বেসিক কোশ্চেন, এটা 1 নম্বরের কোশ্চেন, এমসিকিউ আসা উচিত ছিল, এটা সৃজনশীলের গ নাম্বার আসে। ওকে, তাহলে আমাদের বলছে 100, তুমি লিখবা এটা একটু বাংলা লিখতে হবে যে 180 ডিগ্রি ঘোরালে পাথরটি আদি অবস্থান থেকে ঠিক তার বিপরীত দিকে চলে যাবে। এখন আমরা স্মরণ বলতে বুঝি আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরেখিক দূরত্ব। যেহেতু তার ব্যাসার্ধ 4, তাহলে এখান থেকে 4, এখান থেকে 4, তাহলে 4 যোগ 4 অর্থাৎ উত্তর হচ্ছে 8 সেন্টিমিটার তার হচ্ছে সরণ। ওকে, বা 0.08 মিটার। আশা করি পারা যাবে। নেক্সট, পরবর্তী 2 নং উদ্দীপক দেখো, দৃশ্যকল্প 2 বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে, একটি গাড়ি বলছে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে 60 সেকেন্ড সময় নেয়। দেখো এই কোশ্চেনটা 2025 সালেও একটা বোর্ডে আসছে, জাস্ট এখানে মানগুলো পরিবর্তন করে দিয়েছে। ওইখানে বলা ছিল 200 মিটার 20 সেকেন্ড অতিক্রম করে, এবং নিচের যে কোশ্চেন এটা সেম ছিল, একই রকম ছিল। এখন দেখো একটু চেঞ্জ করে দিয়েছে। কি বলছে? বলছে গাড়িটির প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব এবং শেষ 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে কথাটা বোঝাই বলি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এই যে এটা একটা রাস্তা, দেখো এটা একটা রাস্তা, এই যে টোটাল রাস্তাটা যে রয়েছে এই রাস্তার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? 600 মিটার। কত মিটার? 600 মিটার। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত 600 মিটার। এই 600 মিটার যেতে টাইম কত লাগবে? 60 সেকেন্ড। প্রশ্নে বলা আছে আমার এখান থেকে যেতে লাগবে 60 সেকেন্ড সময় লাগবে। এই পয়েন্ট থেকে স্থির অবস্থান থেকে, তার মানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 0। সেটি ত্বরণে চলবে, ত্বরণের মান কিন্তু প্রশ্নে বলে দেওয়া নাই। আচ্ছা, 60 সেকেন্ড সময় লাগে। এখন বলছে গাড়িটির প্রথম 1/4 সময়, অর্থাৎ দেখো এটা যদি 60 সেকেন্ড হয়, তোমাকে বলছে প্রথম 1/4, মানে 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে 60 সেকেন্ডে তুমি 4 ভাগ করো, তাহলে 60 সেকেন্ডে 4 ভাগ করে দেখো যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে দেখো তো কত করে পড়বে? তাহলে 15 15 15 15, কারণ 4 15 60। তাহলে আমরা তো বলতেই পারি যে এটা যদি 0 সেকেন্ড হয় তাহলে এটা কত আসবে? এটা আসবে 15 সেকেন্ড, এটা আসবে কত? 30 সেকেন্ড, এটা আসবে কত? 45 সেকেন্ড, এবং এটা আসবে কত? 60 সেকেন্ড, তাই না? তার মানে প্রত্যেক ভাগের মান কত? 15 সেকেন্ড। তাহলে এখান থেকে এই পর্যন্ত 15 সেকেন্ড, এখান থেকে 15, এখান থেকে 15, এবং এখান থেকে 15। এখন আমাকে প্রশ্ন কি বলছে জানো? প্রথম 1/4 মানে প্রথম 4 ভাগের 1 ভাগ, প্রথম 4 ভাগের 1 ভাগ কথাটার মানে কি? অর্থাৎ হচ্ছে এই যে প্রথম 15 সেকেন্ডের দূরত্ব, প্রথম 4 ভাগের 1 ভাগ মানে প্রথম 15 সেকেন্ডের দূরত্ব, এবং শেষ 1/4 মানে কি? শেষের 4 ভাগের 1 ভাগ। তাহলে এই শেষের 4 ভাগের 1 মানে শেষ 15 সেকেন্ডের দূরত্ব, এই যে শেষ 15 সেকেন্ডের দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে, করে আমাকে দেখাইতে হবে, এদের অনুপাত দেখাইতে হবে। অর্থাৎ কনসেপ্ট হচ্ছে প্রথম 15 সেকেন্ডের দূরত্ব, শেষ 15 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এক কাজ করি, চলো, যেহেতু প্রশ্নে বলা ছিল গাড়িটি ত্বরণে চলে, তাহলে আগে ত্বরণ বের করে নেই যে গাড়িটির ত্বরণ, হ্যাঁ ত্বরণ কত হবে। দেখো আমরা খুব সুন্দর করে জানি s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? দেখো বা আদিবেগ কি? 0, তাহলে 0 হয়ে গেলে এটা কি ক্যান্সেল হয়ে যাবে না? ক্যান্সেল হয়ে যাবে। ত্বরণ বের করতে যদি হয় ত্বরণ a ইকুয়াল আমরা কি লিখতে পারি? 2s ডিভাইডেড বাই কি লিখতে পারি? t স্কয়ার। এখন খেয়াল করে দেখো আমরা 2 ইনটু s এর মান কত মিটার? s এর মান এই যে 600 মিটার, মোট 600 মিটার। তাহলে 600, নিচে সময় কত? 60 সেকেন্ড। তাহলে 60, তার উপর কি আছে? তার উপর আছে স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো তো আমাদের উত্তর পাবো কিনা। তাহলে আমাদের উত্তর অবশ্যই পাওয়ার কথা, যে 2 ইনটু 600, নিচে কত আসবে? 60, তার উপর হচ্ছে স্কয়ার। ক্যালকুলেট করলে আসবে 0.33। তাহলে উত্তর কত দেখো? 0.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে আমাদের ত্বরণের মান। তো ত্বরণের মান পেয়ে গেলাম। এবার আসো তাহলে আমরা দেখি প্রথম 15 সেকেন্ড, তাহলে লিখি যে প্রথম 15 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো এই যে 15 সেকেন্ড যে লিখলাম, এই যে প্রথম 15 সেকেন্ড, এই যে প্রথম 15 সেকেন্ড আমি লিখলাম, তোমার বইয়ের মধ্যে কি সরাসরি 15 সেকেন্ড বলা ছিল? বলা ছিল প্রথম 1/4। তুমি লিখতে পারতা যে প্রথম 1/4 সময়। তাহলে কি আসতো দেখো? তাহলে আমরা জানি s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? তাহলে আদিবেগ তো 0, এটা বাদ, 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে হাফ ইনটু ত্বরণের মান আমরা কত পেলাম? 0.33 ইনটু সময়, সময়ের মান 15 সেকেন্ড, তার মানে এই যে 15, তার উপর কি আসবে? স্কয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, দেখি উত্তর কি আসে। তাহলে আমাদের হাফ তো বাদ, তাহলে এখানে আসবে হাফ ইনটু 0 বাদ, হাফ ইনটু 0.33 ইনটু 15 এর উপরে স্কয়ার। ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 37.125। উত্তর কত আসবে দেখো? 37.125 এত মিটার। আচ্ছা, এক কাজ করি তো, এই যে ত্বরণের মানটা এখানে 0.33 এর জায়গায়
এই যেখানে 0.33 জায়গায় এটা কিন্তু 1/3 আসছিল হতো, তাই না? দেখি 1/3 দিলে আমাদের মানের কোনো তারতম্য হয় কিনা। তাহলে উপরে হচ্ছে 1 এবং নিচে ছিল কত 3। ক্যালকুলেট করলে উত্তর কত আসে 37.5। দেখছো? তাইলে এইখানে একটু কম বেশি চলে আসছে। তাহলে এইভাবে করি, হ্যাঁ। তাহলে আমরা এই যেখানে ত্বরণের মান যে পেলাম, এই যেখানে 60 ত্বরণের মান যে পেলাম, এখানে উত্তর কিন্তু আসলে উপরে 1 নিচে 3 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু আসে, এটা আসে। তাহলে 1/3 দিয়ে ভাগ করলে ওই যে 0.33 হয়, তবে জিরোর পর অনেকগুলো 3 এরকম আসবে। তাহলে আমরা দশমিকের পর 2 ডিজিট নিলে দেখো উত্তর একটা আসতেছে, আবার সরাসরি ওই মানটা বসালে উত্তর আরেকটা আসতেছে। তাহলে আমরা সরাসরি ওই মানটা বসানোর চেষ্টা করি, তাহলে উত্তরটা পারফেক্ট উত্তর আসবে 1/3। তাহলে এইভাবে 1/3 বসালে উত্তর কত 37.5। তাহলে উত্তর আসলে 37.5 মিটার। তো এইটা হচ্ছে তার প্রথম 1/4 অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 লিখতে পারি। ওকে, এইবার দেখো আমাকে বলছে শেষ 15 সেকেন্ড, একটু মাথা খাটো তাহলে বুঝবা। আমি যদি শেষ 15 সেকেন্ডের দূরত্ব বের করতেই চাই, আমরা কিন্তু জানি না বলতো এই যে টোটাল 60 সেকেন্ডে সে কত মিটার গেছে, 600 মিটার। এই যে প্রশ্ন তো বলেই আছে 600 মিটার যায় 60 সেকেন্ডে। তাহলে আমরা 60 সেকেন্ডে 600 মিটার এটা জানি। তা আমি যদি কোনোভাবে এখান থেকে শুরু করে এই 45 সেকেন্ডের দূরত্ব বের করতে পারি, তাহলে 60 সেকেন্ডের দূরত্ব থেকে 45 সেকেন্ডের দূরত্বকে বিয়োগ করে দিলে আমি শেষ 15 সেকেন্ডের দূরত্ব ইজিলি পেয়ে যাবো না? অবশ্যই পেয়ে যাবো। তাহলে এক কাজ করি, তাহলে আমরা এখানে কি করব, আমি এখানে লিখবো যে 45 সেকেন্ড এ দূরত্ব। তাহলে 45 সেকেন্ডের দূরত্ব এস ইকুয়াল, তাহলে আগে সূত্র ইউ টি প্লাস কি আসবে হাফ এ টি স্কোয়ার, আদিবৃত্ত 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 1/3 কিন্তু সময় হচ্ছে 45, তার উপর হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো তো এটাকে যে আমরা ক্যালকুলেট করি উত্তর কি আসে। তাহলে হাফ ইন্টু ত্বরণের মান কত 1/3 ইন্টু 45 এর উপর স্কোয়ার, ক্যালকুলেট করলে উত্তর আসবে 337.5। উত্তর আসবে 337.5 এত মিটার। আচ্ছা, আবার একটু দেখি ক্যালকুলেশন কোনো ভুল হয়েছে কিনা। হাফ গুণন ত্বরণ গুণন 45 এর উপর, ঠিক আছে। তাহলে দেখো এই যে দূরত্বটা হচ্ছে, এটা কি 60 সেকেন্ডের দূরত্ব, এটা হচ্ছে 45 সেকেন্ডের দূরত্ব। আমার প্রশ্ন কি 45 সেকেন্ডে লাগবে না, শেষ 15 সেকেন্ডে লাগবে। তাহলে দেখো আমি কিন্তু 45 সেকেন্ডের দূরত্ব জানি, আমার প্রশ্নের মধ্যে 60 সেকেন্ডের দূরত্ব বলা আছে 600। তাহলে এই 600 থেকে 45 সেকেন্ডের এই দূরত্ব আমি এটা বিয়োগ করে দিলেই আমরা আমাদের শেষ 15 সেকেন্ডের দূরত্ব পাবো। তাহলে এখানে তো লেখার জায়গা নাই, আমরা নতুন পেজে যাই। হ্যাঁ, তাহলে দেখো আমি কি লিখতে পারি না যে অতএব শেষ 15 সেকেন্ড এ দূরত্ব, শেষ 15 সেকেন্ডের দূরত্ব। তাহলে কি করতে পারি, এই যে 600 বিয়োগ 600, টোটাল 600 থেকে বিয়োগ করে দিব কত 337.5 মিটার। তাহলে এটাকে যে বিয়োগ করে দেই, এটা হচ্ছে আমাদের S2 লিখতে পারি। এটা হচ্ছে S2। তাহলে এখানে কত আসে দেখো, এইটাকে যে ক্যালকুলেট করি তাহলে আসবে কত 600 মাইনাস 337.5, ক্যালকুলেট করলে আমাদের আসবে 262.5 এত মিটার। তাহলে এই হচ্ছে আমাদের শেষ 15 সেকেন্ডের দূরত্ব, মানে শেষ 1/4 সময়ের দূরত্ব। তাহলে আমরা দেখো আমরা কিন্তু প্রথম 1/4 সময়ের যে প্রথম 15 সেকেন্ডে পেয়েছি 37.5 এবং শেষ 15 সেকেন্ডের দূরত্ব পেলাম এটা। আমাকে বলছে অনুপাত নির্ণয় করো, তাই এটা কিন্তু আমরা লিখতেই পারি যে অতএব S1 অনুপাত S2 ইকুয়াল, তাহলে আমাদের S1 এর মান কত ছিল 37.5 অনুপাত এখানে কত 262.5, দেখো কত আসে 262.5। অনুপাত মানে কি ভাগ না, দেখো আমরা এখানে অনুপাত করে দিই। তাহলে 37 আমরা লিখি যে 37.5, নিচে কত বলতো, নিচে আসবে আমাদের কত 262.5। এই দেখো উত্তর আসে 1/7। তাইলে আমরা লিখতেই পারি যে S1 অনুপাত S2 ইকুয়াল 1/7। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। ওকে, এই হচ্ছে কোশ্চেন। নেক্সট 4 নং কোশ্চেন কি বলছে, 4 নং কোশ্চেন বলছে 6 বেগে গতিশীল 3 কেজি ভরের একটা বস্তুর উপর 60 নিউটন বল 10 সেকেন্ড যাবত, আমাকে কি বলেছে 60 নিউটন বল 10 সেকেন্ড যাবত ক্রিয়া করে পাথরের ঘর্ষণ বল আমাকে বলে দেওয়া আছে 5 নিউটন। ওকে ফাইন। এখন প্রথম কোশ্চেন দেখো কি বলছে, গতির ঘর্ষণ গুণাঙ্কের মান কত, গতির ঘর্ষণ গুণাঙ্কের মান কত। এখন দেখো আমরা খুব সুন্দর করে জানি, আমরা দেখো গতির ঘর্ষণ গুণাঙ্ক বলতে কি, ঘর্ষণ সহগ বলতে মিউ। এখন আমরা কি জানি বলতো, আমরা খুব সুন্দর করে জানি যে এফ কে ইকুয়াল আমরা জানি হচ্ছে মিউ ডাব্লিউ। এফ কে ইকুয়াল কি জানি মিউ ডাব্লিউ। তাহলে এটা যদি এফ কে হয় তাহলে এটা হচ্ছে মিউ কে, যেহেতু গতির ঘর্ষণ শক্তি মিউ কে দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে দেখো আমাকে এই যে মিউ কে এর মান বের করতে হবে। তাহলে দেখো বা লিখতে পারি মিউ কে ইকুয়াল উপরে আসবে এফ কে ডিভাইডেড বাই কি আসবে ডব্লিউ। তাহলে এফ কে ঘর্ষণ বল, তাহলে আমরা এখানে লিখতে পারি কিনা বলতো, এই যে এফ কে ডব্লিউ এর পরিবর্তে কি লেখা যায় এম জি। দেখো ইজিলি উত্তর চলে আসবে। এফ ঘর্ষণ বলের মান কত 5, তাহলে উপরে হচ্ছে 5, এম বস্তুর ভর কত 3 কেজি, তাহলে 3 ইন্টু জি এর মান কত 9.8। উত্তর শেষ, উত্তর শেষ। দেখো কত আসবে, তাহলে আমাদের উপরে আসতেছে কত 5, নিচে কত আসতেছে 3 ইন্টু 9.8, 3 ইন্টু 9.8। এটাকে ক্যালকুলেট করলে উত্তর আসবে 0.17। উত্তর কত 0.17। ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না, উত্তর এটাই। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না, উত্তর এটা। শেষ, একটু লাগলে 3 নাম্বার পেয়ে যাচ্ছে। নেক্সট, এবার কোশ্চেনটা বলছে, দেখো ইন্টারেস্টিং একটা কোশ্চেন। আমাকে বলেছে যে উদ্দীপকের বস্তুটির 10 সেকেন্ড পরের অর্জিত বেগের 3 গুণ বেগ পেতে বলের কিরূপ পরিবর্তন করতে হবে। দেখো বুঝছো, অর্থাৎ আমাকে বলছে এই বস্তুটার 10 সেকেন্ড পরে, মানে বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় 10 সেকেন্ড পরের যে বেগ, ওই বেগটার আমি 3 গুণ বেগ পাইতে চাই, তাহলে বলের কিরূপ পরিবর্তন করতে হবে। বর্তমান বল কত 60, তাহলে আমি যদি আগের বেগের 3 গুণ বেগ পাইতে চাই 10 সেকেন্ড পর, তাহলে বলের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে আসি, আগে তো আমি বেগ 3 গুণ করতে চাইলে আগে তোমার বেগ কত এটা জানতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে বেগ বের করতে গেলে 10 সেকেন্ড পরের বেগ যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে, আমরা বল প্রয়োগ করতেছি 60 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন, তাহলে কার্যকরী বল কত 55 নিউটন। তাহলে 55 নিউটন থেকে তার একটা ত্বরণ থাকবে। তাহলে আসো, তাহলে প্রথম ক্ষেত্রে কার্যকরী ত্বরণ, দেখো কার্যকরী ত্বরণ কত, তাহলে আমরা খুব সুন্দর করে জানি যে কার্যকরী ত্বরণ এ ইকুয়াল এফ মাইনাস এফ এন ডিভাইডেড বাই এম, তাই না? এটা কি বলতো, এটা কি, এই সূত্রটা কি বোঝায়? এই যে এফ হচ্ছে কি প্রযুক্ত বল, কত আমরা প্রয়োগ করছি 60, আমরা প্রয়োগ করছি 60 নিউটন, বিয়োগ এফ এন কি, সরি এটা এফ এন না, এটা এফ কে, এফ কে কি, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, কত, ঘর্ষণ বল হচ্ছে আমাদের এখানে 5, ঘর্ষণ বল কত 5। আচ্ছা আচ্ছা, এখন নিচে বস্তুর ভর কত 3, বস্তুর ভর হচ্ছে 3 কেজি। তাহলে এই যে এখন আমরা তাহলে কার্যকরী ত্বরণটা পেয়ে যাব। তাহলে কার্যকরী ত্বরণ কত আসবে বলতো, উপরে ওই যে তোমাকে একটু আগে বললাম না, আমরা প্রয়োগ করেছি 60 নিউটন, ঘর্ষণ যদি 5 হয় তাহলে 60 থেকে 5 বিয়োগ করলে তো 55। তুমি চাইলে ইজিলি 55/3 লিখতে পারতো, আমি একটু গোসাই লিখলাম যে 60 থেকে 5 বিয়োগ করলে 55, এই জন্য আমরা এইভাবে লিখছি। ওকে, তাহলে উপরে হচ্ছে 55 এবং নিচে কত, নিচে আছে 3, ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 18.3 আছে, তার মানে 3 এর পর মানে আরো 3 আছে। আচ্ছা এই ক্যালকুলেটরটা একটু ঝামেলা, দশমিকের পরে এখানে হচ্ছে 3 এর উপরে মনে হয় পৌনঃপুনিক দেয়া, এখানে হয়তো অনেকগুলো 3 আছে, হ্যাঁ এক্সাক্ট মানটা আসতেছে না। 18.3 আমরা এখানে লিখি 18.33 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে আমাদের কার্যকরী ত্বরণ, এটি হচ্ছে কি, এটি হচ্ছে আমাদের কার্যকরী ত্বরণ। পাইলাম কার্যকরী ত্বরণ। তাহলে এই গাড়ি যদি এই ত্বরণে চলে তাহলে আমাকে বলতে 10 সেকেন্ড পর তার বেগ কত হবে। তাহলে এক কাজ করি, তাহলে অতএব আমরা লিখতে পারি না যাতে 10 সেকেন্ড পর বেগ, তাহলে বেগ কত আসবে, তাহলে ভি ইকুয়াল আমরা জানি ইউ প্লাস এ টি। তাহলে আদিবেগ কত ছিল, এই যে আদিবেগ ছিল 6 বেগে গতিশীল, 6 যোগ ত্বরণের মান কত পেলাম 18.33 ইন্টু সময় কত সেকেন্ড 10 সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি দেখো কত আসে, তাহলে 6 যোগ 18.33 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ, ক্যালকুলেট করলে উত্তর আসবে কত 189.3, 189.3 এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে 10 সেকেন্ড পর ওই বস্তুর বেগ, 10 সেকেন্ড পর ওই বস্তুর বেগ আমরা পেলাম। প্রশ্ন কি বলছে, 10 সেকেন্ড পরের এই অর্জিত বেগ 3 গুণ পেতে হলে তার মানে এই বেগের কয় গুণ করতে হবে, 3 গুণ। তাহলে এবার আমরা লিখি যে বেগ 3 গুণ করলে, তাহলে নতুন বেগটা আমরা ধরি ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ ইকুয়াল কত আসবে, তাহলে 189.3 এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে দেখি এর সাথে 3 গুণ, তাহলে এই যে অ্যানসার, এই অ্যানসারের সাথে গুণ করতে হবে 3, উত্তর আসবে 567.9, উত্তর আসবে 567.9 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাকে বলছে যে আমি যদি ওই অর্জিত বেগে 3 গুণ পাইতে চাই, দেখো এই বেগ যদি আমি এই 10 সেকেন্ড সময় 10 সেকেন্ড পরের বেগ যদি এত হইতেই হয়, এখন আমাকে বলছে কি বল প্রয়োগ করতে হবে। তাহলে বল কিন্তু জানি আমরা F = ma, তা একটা বস্তুর ভর যে 3 কেজি ছিল
তার ভর কি পরিবর্তন হয়? ভর তো পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা জানি যেহেতু বল বৃদ্ধি করতে হবে, বল মানে তো F ইকুয়াল এম এ, এম এর মান যদি ফিক্স থাকে তার মানে ত্বরণ বৃদ্ধি করতে হবে, আর ত্বরণ বৃদ্ধি পাইলে বল বেড়ে যাবে, স্বাভাবিক। তাহলে আমার দেখতে হবে যে আমি যদি 10 সেকেন্ড পরের বেগ এত পাইতে চাই তাহলে আমার ত্বরণ দরকার কত, তাইলে আমাকে নতুন একটা ত্বরণ বের করতে হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তাইলে দেখো আমরা লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ, তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ, দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত হবে দেখো। তাহলে ত্বরণ আমি কিভাবে বের করব? দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলা এই যে 10 সেকেন্ড টাইম, আমার কাছে 10 সেকেন্ড আছে, আমার কাছে শেষ বেগ আছে, আদি বেগ আছে, ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা জানি ত্বরণ a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড বাই কি t, নতুন ত্বরণ এটাকে a ড্যাশ লিখি, শেষ বেগ নতুন বেগ এটাকে v ড্যাশ লিখি। ওকে, তাহলে আমাদের নতুন বেগ, আগের বেগ তো আমরা জানি আগের বেগ এত, নতুন এত পাইতে চাই, তাহলে 567.9, তাহলে এখানে আসবে কত? 567.9 বিয়োগ আদিবেগ কত ছিল বলতো? ওই যে আদিবেগ 6 ছিল, 6 আদিবেগ ছিল 6, এবং সময় আমাকে বলেছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখো কি আসবে, দেখো তো। তাহলে আমরা জানি উপরে হচ্ছে কত? 567.9 বিয়োগ 6, এবং নিচে কত বলতো? নিচে আসবে 10। ক্যালকুলেট করলে আমাদের 56.19 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো, অর্থাৎ আমার ত্বরণ হইতে হবে এত। প্রথম ক্ষেত্রে কার্যকরী ত্বরণ কি এত পাইছিলাম না? 18। তার মানে আমি যদি 10 সেকেন্ড পরের বেগ এত বানাইতে চাই তাহলে ত্বরণ আর আগেরটা রাখলে হবে না, আমার ত্বরণটা বানাইতে হবে এত, এত বৃদ্ধি করতে হবে। ওকে, এত করতে হবে। তাহলে আমার প্রশ্ন তো এটা ছিল না, প্রশ্ন তাহলে বল কি পরিবর্তন করতে হবে, অর্থাৎ বল, তাহলে অতএব প্রযুক্ত বল বের করতে হবে। তাহলে অতএব প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল আমরা খুব ভালো করে জানি F ইকুয়াল এফ এন প্লাস হচ্ছে এফ কে, অর্থাৎ কার্যকরী বলের সাথে ঘর্ষণ বলকে যোগ করলে যেটা হবে সেটা প্রযুক্ত বল, কারণ ওই মাঠের মধ্যে ঘর্ষণ বল কিন্তু 5 নিউটন ছিল, তার মানে তোমার ঘর্ষণ বল যোগ করে হিসাব করতে হবে। তাহলে এখন প্রযুক্ত বল যদি এটা হয় তাহলে দেখো এই যে কার্যকরী বলের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি এম এ প্লাস এখানে কি আসবে? এফ কে। তাহলে দেখো এম, বস্তুর ভর কত ছিল? বস্তুর ভর ছিল 3 কেজি। ত্বরণের নতুন ত্বরণ এটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে নতুন কার্যকরী বল। হ্যাঁ, আচ্ছা, এটা নতুন প্রযুক্ত বল এফ ড্যাশ। আচ্ছা, আর ঘর্ষণ বল আমার আগেও যা ছিল, তাহলে নতুন এ ড্যাশে আমরা কত পেয়েছি? 56.19, তাহলে এখানে বসাবো 56.19, এই যে যোগ ঘর্ষণ বল কত? 5। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো কত আসবে, তাহলে আমাদের এখানে কত আসবে? 3 ইনটু কত? 56.19 ব্র্যাকেট ক্লোজ, পরে কি যোগ 5, তাহলে ক্যালকুলেট করলে উত্তর আসবে 173.57, 173.57 এত নিউটন। এই হচ্ছে আমাদের উত্তর। এখন প্রশ্ন কি বলেছে বলতো? প্রশ্ন বলেছে বলের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে আগে ধাক্কা দিয়েছি কত নিউটন? 60 নিউটন। তাহলে আমি যদি 10 সেকেন্ড পরের বেগ এত পাইতে চাই, বেগ এত পাইতে যদি চাই, মানে এত পাইতে চাই 10 সেকেন্ড পর, তাহলে ত্বরণ চেঞ্জ হয়ে যাবে। ত্বরণ যদি এত বাড়াইতে চাই তাহলে ত্বরণ এটা বসাই দিলে আমার প্রযুক্ত বলও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে বলছে বলের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে অতএব, তাহলে আমরা লিখতে পারি অতএব বলের পরিবর্তন কত করতে হবে? তাহলে বর্তমান কত? 173.57 বিয়োগ করতে হবে, আগে ছিল কত? 60, আগে কত ছিল? 60। তাহলে এইখান থেকে, এই অ্যান্সার থেকে বিয়োগ করে দেই 60, তাহলে উত্তর আসবে কত? 113.57, 113.57 এত নিউটন পরিবর্তন করতে হবে বা এত নিউটন বৃদ্ধি করতে হবে। ওকে, এই হচ্ছে উত্তর। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু এর আগে কখনোই আসে নাই, একদম নতুন পরীক্ষায় আসে, তবে কনসেপ্ট আগেরটাই একটু নতুনত্ব। ওকে, আহামরি কিছু না। নেক্সট 5 নং প্রশ্ন কি বলেছে? 5 নং কোশ্চেনের মধ্যে বলেছে 7.2 এইচপি ক্ষমতার একটি মোটর 200 কেজি পানি আমাকে বলেছে 50 সেকেন্ডে 80 মিটার উচ্চতায়, 50 সেকেন্ডে 80 মিটার উঁচুতে উঠাতে পারে। অপরদিকে 200 গ্রামে দেওয়া আছে, এককটা গ্রামে দেওয়া আছে, ভরের একটা পাথরকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ফাইন। গ নাম্বার কোশ্চেন, কত উচ্চতায় পাথরটির বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে? ওকে, তার মানে আমাদের এই গ নাম্বার কোশ্চেন হচ্ছে লাস্ট লাইনের উপর বেস করে, যে একটা বস্তুকে 200 গ্রাম ভরের একটা পাথরকে উপরে নিক্ষেপ করা হয়েছে, তাই না? এই যে এটা একটা পাথর, হ্যাঁ, এটা হচ্ছে একটা 200 গ্রাম ভরের পাথর। তাহলে এই যে পাথরটা যে রয়েছে, দেখো এই যে পাথরটা যে রয়েছে, এই পাথরটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এখান থেকে এই যে উপরের দিকে মনে করে নিক্ষেপ করা হয়েছে। তাহলে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে? 49। তাহলে এটাকে আদি বেগ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বেগে
ঢিল দেওয়া হয়েছে। প্রশ্ন কি বলছে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে? অর্থাৎ শর্ত শর্ত আমাকে কি জুড়ে দিল? শর্ত জুড়ে দিল কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি বলছে 1/5 মানে 1/5। দেখো কি বলছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। তা আমরা কি জানি কত উচ্চতায়? না, তাহলে ধরে নেই যে ধরি কত উচ্চতায়, এক্স উচ্চতায়। কত উচ্চতায়? এক্স উচ্চতায়। তাহলে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। তাহলে খেয়াল করো, তাহলে বিভবের ক্ষেত্রে আমরা কি জানি? বিভব হচ্ছে এম জি এক্স। এখানে আসবে, দেখো এখানে 5 কি অবস্থা আছে, ভাগ। এই 5টাকে বেশি নিয়ে আসে, তাহলে গুণ হয়ে যাবে না 5। একটু সাজাই লিখি, দেখো আমরা এখানে লিখি, তাহলে এই 5 এখানে ভাগ, এই পাশে নিয়ে আসে, তাহলে এখানে হয়ে যাবে গুণ। তাহলে এখানে শুধু টি মানে গতিশক্তি। গতিশক্তির ব্যাপারে আমরা কি লিখতে পারি? হাফ এম ভি স্কয়ার। এখানে কি আছে বলতো? ভি স্কয়ার। তাহলে আমরা এই যে সাইড নোটে লিখে ফেলি যে ভি স্কয়ার ইকুয়াল আবার কি জানি বলতো? ইউ স্কয়ার মাইনাস 2gh, যেহেতু নিক্ষিপ্ত বস্তু। তাহলে দেখো তো, বা ইউ স্কয়ার হচ্ছে 49, তাহলে আদিবেগ হচ্ছে 49 এর উপরে স্কয়ার, বিয়োগ 2g, এই যে এইচ এর মান কত? এক্স। কারণ নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা জানি বিভবের বেলায় তো সবসময় ভূমি থেকে কত উপরে, তাহলে ভূমি থেকে উপরে হচ্ছে এক্স, এই জন্য বিভবের জায়গায় আমরা এক্স ইউজ করেছি। গতির বেলায়, নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা জানি বস্তু যত দূরে যাবে বা বস্তুর অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আমাদের এইচ এর মান। তাহলে বস্তু এখান থেকে এখানে গেলে এইচ এর মান এটাই আসবে। ওকে, তাহলে নিক্ষিপ্ত বস্তুর বেলায় মনে রাখবা বিভবের ক্ষেত্রেও উচ্চতা যদি এক্স, গতির বেলায় উচ্চতা কি আসবে? এক্স। এবার দেখো, তাহলে 49 যে রয়েছে, 49 এর উপর আমরা যদি স্কয়ার করি, তাহলে 49 তার উপর যদি স্কয়ার করি, তাহলে 2401 উত্তর কত আসে? এখানে উত্তর আসবে আমাদের 2401 মাইনাস 2gx, এরকম আসবে। তাহলে কার মান বলতো? এটা ভি স্কয়ারের মান। তাহলে আমরা যেখানে মানটা পেলাম এটা হচ্ছে কার মান? এটা ভি স্কয়ারের মান। এটাকে এইভাবে রাখো। এই ভি স্কয়ারের জায়গায় সরাসরি আমরা এটা ইউজ করতে পারি না? সরাসরি ইউজ করতে পারি। অথবা তুমি এখানে কাজ করতে পারো, এখানে কি 2 কমন নেওয়া যায়? দেখো তো 2 কি কমন নেওয়া যায় কিনা। তাহলে এই যেটাকে ভাগ যদি আমরা 2 দিই, তাহলে কত আছে বলতো? 1200.5। তাহলে এক কাজ করে দেখো, আমরা এখান থেকে মনে করো 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে 2 যদি কমন নেই, এখানে আসবে কত? 1200.5 বিয়োগ 2 কমন নিলে এখানে কি থাকবে? gx। কেন কমন নিয়েছে জানো? একটু বুঝবা, এখনই বুঝবা কেন কমন নিয়েছে। এই যে ভি স্কয়ার যে রয়েছে, এখানে যে ভি স্কয়ার রয়েছে, আমি আরেকটা লাইন বৃদ্ধি করি। হ্যাঁ, তাহলে এই যে 5mgx ইকুয়াল, এই যেখানে আছে হাফ এম, এই যে ভি স্কয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি না? দেখো তো এটা লিখতে পারি কিনা। কি লিখতে পারি? যে 2 ইন্টু এই যে 1200.5 মাইনাস gx। তাহলে দেখো তো এই দুই কি করে দেওয়া যায়? ক্যান্সেল করে দেওয়া যায়। ওকে, এবার দেখো এই এম কে কি করে দেওয়া যায়? ক্যান্সেল করে দেওয়া যায়। তাহলে এখানে কি থাকে? 5gx। ওই যে এখানে মাইনাস gx, মাইনাস টাইম কি হবে? প্লাস। তাহলে এখানে কি হবে? 6gx ইকুয়াল, ওই পাশে কি থাকলো? ওই পাশে থাকলো 1200.5। তাহলে অতএব x ইকুয়াল, তাহলে উপরে আমাদের আছে 1200.5। এই যে x রাখলে 6g ওই পাশে চলে যাবে, তাহলে 6g এর মান 9.8 সরাসরি বসাই দিই, উত্তর চলে আসবে। এই হচ্ছে আমাদের উত্তর। দেখো কি আসে। তাহলে উপরে হচ্ছে কত? 1200.5 এবং নিচে কত? 6 ইন্টু কত? 9.8, 6 ইন্টু 9.8। এই হচ্ছে আমাদের উত্তর কত? 20.4167, 20.4167 এত মিটার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই যে অঙ্কটা আমরা এইভাবে করলাম না? এটা হচ্ছে উত্তর, যে এত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হবে। এই অঙ্কটাকে তুমি চাইলে শর্টকাট করে ফেলতে পারো। কিভাবে? এই দেখো, এই অঙ্কটাকে আমরা শর্টকাট করতে পারি। দেখো আমাকে একটু দেখাই যে শর্টকাট। হ্যাঁ, শর্টকাট। তাহলে শর্টকাট দেখো, আমাদের প্রশ্ন কি ছিল? যে বিভব শক্তি আমাদের বলা ছিল গতিশক্তির 1/5, এটা ছিল না? তাহলে দেখো তো 5 এখানে কি অবস্থায় আছে? ভাগ, এখানে কি হয়ে যাবে? গুণ। তাহলে আমরা লিখতেই পারি তো যে t ইকুয়াল কি লিখতে পারি? 5v লিখতে পারি না? মানে 5 এই বসালে 5v ইকুয়াল t লেখা যায় না? তাহলে এই যে শর্ত যদি এরকম থাকে, মনে রাখবা এই যে 5 যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা হচ্ছে n, নাম্বারটা হচ্ছে কি n। তাহলে এই ক্ষেত্রে কত উচ্চতা এটা হবে? তাহলে x ইকুয়াল, সূত্র কি জানো? সূত্র হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেলা এখানে হচ্ছে h বাই হচ্ছে n প্লাস 1, h বাই n প্লাস 1। এখন h কোনটা? h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে h বলতে আমরা সর্বোচ্চ উচ্চতা কি জানি? ইউ স্কয়ার বাই কি জানি? 2g না? এই দেখো ইউ কত ছিল? 49, তার উপর স্কয়ার 2 ইনটু 9.8। তাহলে দেখো আমরা সর্বোচ্চ উচ্চতা যদি বের করি, যে ইউ স্কয়ার মানে 49 এর উপর স্কয়ার, নিচে 2g, 2 ইনটু 9.8, এইটারে ক্যালকুলেট করলে উত্তর হবে 122.5। তাহলে যে 122.5, তার মানে তুমি যে সর্বোচ্চ উচ্চতা খালি বের করতে পারো, এখানে গেলে বসাই, উত্তর শেষ। দেখো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 122.5। এই যে n এর মান কত? n এর মান হচ্ছে 5। তাহলে 5 আর 1 কত হয়? 6।
তাহলে 122.5 কে 6 দ্বারা ভাগ করি, দেখো কত আসে। তাহলে 122.5 ডিভাইডেড বাই কত 6, ক্যালকুলেট করে দেখো উত্তরে দেখো 20.416, উত্তর কিন্তু আসলো 20.4167। এটাই হচ্ছে উত্তর। দেখো আগের উত্তর হচ্ছে আমাদের 20.416, এখানে উত্তর 20.416। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে শর্টকাট। দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি যদি এই নাম্বারটা ভি এর সাথে গুণ থাকে, ভি, তাহলে তুমি সূত্র এটা ইউজ করতে পারো এইটা। আর এই নাম্বারটা যদি টি এর সাথে গুণ থাকে, মানে টি, তুমি যদি এইভাবে করো তাহলে এই সূত্রই হবে, যার সামনে এখানে এন চলে আসবে, তখন আসবে x ইকুয়াল n h n প্লাস 1। তখন n এর মান কত? n এর মান হচ্ছে 1/5, n এর মান 1/5। ওকে, আশা করি ব্যাপারটা বুঝে গেছো। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেলায় হচ্ছে h, আর পরন্ত বস্তুর বেলায় জাস্ট ছোট হাতের h, মানে কত উপর থেকে পড়তেছে দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে আমাকে, ঘ নং প্রশ্ন বলছে মোটরটির দক্ষতা 5% বৃদ্ধি করলে মোটরটি পূর্বের তুলনায় কি পরিমাণ পানি বেশি ওঠাতে পারবে। তাহলে এই মোটর বর্তমানে 80 মিটার উপরে 200 কেজি পানি তুলতে পারে। আমারে বলছে আমি যদি দক্ষতা বৃদ্ধি করি 5%, তাহলে ওই একই সময়ে আগের চেয়ে কি পরিমাণ বেশি পানি তুলতে পারবে। অবশ্যই একটা ইঞ্জিনের দক্ষতা যদি আমরা বৃদ্ধি করে দেই, তা কাজ করার দক্ষতা যদি বেড়ে যায়, তাহলে পানি তো সে অবশ্যই বেশি তুলবে, তাই না? এখন বলছে কর্মদক্ষতা 5% বৃদ্ধি করো। আচ্ছা তুমি যে 5% বৃদ্ধি করবা, কার সাথে বৃদ্ধি করবা? আগের দক্ষতা আছে, আগের দক্ষতাই তো প্রশ্ন দেওয়া নাই, তাহলে কি করতে হবে? প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে তার দক্ষতা বের করতে হবে। এটা 1, এটা 1 ইকুয়াল, আমরা সূত্র কি জানি? আমরা জানি হচ্ছে mgh ডিভাইডেড বাই টি, নিচে জানি পাওয়ার অফ ইনপুট, তাই না? এখন খেয়াল করে দেখো, ওই যে এম এর মান কত? 200 কেজি, 200 কেজি। জি এর মান কত? 9.8। উচ্চতা কত মিটার? উচ্চতা 80 মিটার, 80 মিটার। নিচে সময়, সময় কত? 50 সেকেন্ড, 50। এই যে পাওয়ার অফ ইনপুট, এই দেখো 7.2 এইচপি। তাহলে আমরা জানি কি বলতো, 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার ইকুয়াল কত? 746 ওয়াট। তাহলে 1 এইচপি হচ্ছে 746 ওয়াট, এখানে 7.2 এইচপি, তার মানে কি লিখবো? 7.2 এর সাথে গুণ হবে 746, তাই তো? ইনটু কত? ইনটু হচ্ছে 100, ইনটু 100। তাহলে এই ক্যালকুলেট করলে আমরা কিন্তু দক্ষতা পেয়ে যাব। দেখো, তাহলে আমরা দক্ষতা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করি, দেখি কি আসে। তাহলে উপরে হচ্ছে আমাদের 200 ইনটু 9.8 ইনটু কত? উচ্চতা 80, নিচে কত? সময় 50, তার নিচে কত? তার নিচে হচ্ছে, আরে বাপ, আচ্ছা 7.2 ইনটু 746, এটার পরে আসবে কত? ইনটু কত আসবে? 100%। ওকে, তাহলে উত্তর আসলো 58.38, 58.38%। এই হচ্ছে আমাদের আগের কর্মদক্ষতা। এবার প্রশ্ন কি বললো? কর্মদক্ষতা 5% বৃদ্ধি করলে, তাহলে আমরা লিখি যে 5% বৃদ্ধিতে, 5% বৃদ্ধি করলে, 5% বৃদ্ধি করলে নতুন ইটা, মানে ইটা 2, তাহলে আগেরটা কত ছিল? 58.38। তাহলে দেখো 58.38 এর সাথে যোগ হবে কত? 5, তাই কিনা? তাইলে 58.38 এই আনসারের সাথে 5 যোগ করো, তাহলে 63.38। তাহলে উত্তর 63.38 এত পার্সেন্ট, এত পার্সেন্ট হচ্ছে দক্ষতা। তাহলে এই যে এটা পার্সেন্টটাকে যদি আমরা উঠাই দিই, তাহলে কি লিখতে পারি? 0.6338 লিখতে পারি না বলতো? এই যে পার্সেন্ট উঠাতে 100 দ্বারা ভাগ করে দিয়েছি। এইটা হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে এটার মান। আমাকে বলেছে 5% বৃদ্ধি করলে পূর্বের চাই কি পরিমাণ পানি উঠাইতে পারবে, অর্থাৎ এই সূত্রটা ইউজ করে এবার এম এর মান বের করতে হবে। কার মান? এম এর মান। তাহলে এক কাজ করি, তো আমরা তো জানি দ্বিতীয় ক্ষেত্রে, এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে এই যে ইটা 2 ইকুয়াল, ইটা 2 ইকুয়াল, এই যে ইটা 2, তাহলে আমরা জানি হচ্ছে যে mgh বাই হচ্ছে টি, নিচে কি বলতো? পাওয়ার অফ ইনপুট। তাহলে এটা এম, এই যে রয়েছে আমাদের এম এর যে মান, তাহলে আগে যেটা এম ছিল, আগেরটা আমরা ধরতে পারি আমাদের m1। এই যে প্রথম যে ভরটা ছিল, এটা ছিল m1 মনে করো, এইটা আমাদের ছিল প্রথম ভর m1। এখন যে এমটা বের করবো, এটা হচ্ছে আমাদের m2, আমাদের দ্বিতীয়টা বের করতে হবে। তাহলে এক কাজ করো, আমরা চাইলেই এটাকে আর গুণ করতে পারি কি পারি না বলতো? এমনি কি গুণ করতে পারি না? তাহলে এভাবে যদি গুণ করি, তাহলে দেখো তো একটু শর্টকাট আছে, একবারে লিখে দেখো। তাহলে আমরা লিখতেই পারি যে m2gh, নিচে কি আছে? নিচে t ইকুয়াল, এটার সাথে গুণ করি, তাহলে ইটা 2 ইনটু কি আসবে? পাওয়ার অফ ইনপুট, তাই না? এম এর মান বের করতে হবে। তাহলে টি এখানে গুণ বেশি, সরি ভাগ বেশি গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে এক কাজ করি, টিটাকে এইখানে নিলে, আচ্ছা আমাদের এখানে জায়গায় তো বোর্ডে জায়গা নাই, বোর্ডে জায়গা নেই। তাহলে এক কাজ করি আমরা, আমরা অন্য পেজে যাই, নেক্সট পেজে যাই। দেখো আমরা নেক্সট পেজে এখানে লিখি যে দ্বিতীয় ক্ষেত্রে বুঝে নিও যে ইটা 2 ইকুয়াল, এখানে লিখেছে m2gh ডিভাইডেড বাই কত? টি, নিচে কি বলতো? পাওয়ার অফ ইনপুট। বের করতে হবে কার মান? m2, আর গুণ করো,
আর গুণ করলে কি আসবে m2gh ইকুয়াল বাই হচ্ছে 2 ইকুয়াল কি আসবে এটা 2 ইনটু আসবে কি বলতো পাওয়ার অফ ইনপুট আমাকে বের করতে হবে m2 এর মান তাহলে দেখো অতএব লিখতে পারি m2 ইকুয়াল এই যে t এখানে ভাগ হবে সেখানে হয়ে যাবে গুণ মানে এটা 2 ইনটু পাওয়ার অফ ইনপুট ইনটু হচ্ছে টাইম নিচে কি আসবে নিচে আসবে gh তাই না এখন দেখো আমরা এটাকে মান বসাই দিই দেখো তাহলে মান বসাই দিই এটা 2 তাহলে নতুন এটা 2 এর মান কত পেলাম নতুন এটা 2 এর মান পেলাম 0.6338 এখানে পেলাম 0.06338 0.0 বা 0.638 না এখানে 0 নাই যেখানে 0 নাই বাবা এখানে 0 নাই 0.6338 ইনটু পাওয়ার অফ ইনপুট কত ওই যে প্রশ্ন বলা ছিল 7.2 এইচপি অর্থাৎ 746 ওয়াট গুণ করতে হবে এর সাথে আচ্ছা এবার খেয়াল করো এখানে কত আছে টাইম কত ছিল প্রশ্ন বলছিল একই সময় মানে 50 সেকেন্ড জি এর মান কত 9.8 উচ্চতা কত 80 মিটার তাহলে দেখো এই যে ক্যালকুলেট করে আহামরি কিছু না ওই একই সূত্রই জাস্ট ডান মান করে এম এর মানটা বের করতে হবে আর কিচ্ছু না তাহলে দেখো 0.6338 ইনটু 7.2 ইনটু 746 ইনটু 50 নিচে কত নিচে হচ্ছে জি এর মান 9.8 ইনটু উচ্চতা 80 মিটার ক্যালকুলেট করলে আসবে কত 217.10 এত কেজি তাহলে এখন আমার প্রশ্ন কি বলো আমার প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা যদি আমি 5% বৃদ্ধি করি দেখো প্রশ্ন কি বলছে কর্মদক্ষতা 5% বৃদ্ধি হলো পূর্বের তুলনায় কি পরিমাণ বেশি পানি তুলতে পারবে তাহলে আগে কত কেজি তুলছে আগে 200 কেজি এখন তুলতেছে 217 কেজি তাহলে অতিরিক্ত কত কেজি অতিরিক্ত 17 কেজি তার মানে বেশি পানির পরিমাণ তাহলে বেশি পানির পরিমাণ কত তাহলে এই যে 217 থেকে আগের বিয়োগ করে দাও 200 তাহলে উত্তর কত আসবে 17 কেজি 17 এর পরে আছে এই যে 10 আছে তুমি লিখতে পারো 17.10 এত কেজি ওকে আশা করি তুমি বুঝে গেছো নেক্সট বলছে আমাদের সপ্তম অধ্যায়ের কোশ্চেন দেখো এখানে একটা চিত্র দেয়া আছে একটা তরঙ্গ দেয়া আছে সুন্দর করে এখানে দেখো তরঙ্গের কয়টা ঢেউ দেয়া আছে দেখো তো ভালো করে দেখো এখান থেকে আমাদের এই পর্যন্ত এখান থেকে আমরা একটু দেখি ভালো করে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা আমাদের সময় দেয়া আছে তরঙ্গটার সময় দেয়া আছে যে 1.5 ইনটু 10 ইনভার্স 3 সেকেন্ড ফাইন এখন এখানে কয়টা তরঙ্গ আছে দেখো তো এখান থেকে যদি যাত্রা শুরু করো দেখো এই যে এখান থেকে বলতো একটা এই যে এখান থেকে এই পর্যন্ত দুইটা দেখো এখানে দুইটা শেষ এখান থেকে এই পর্যন্ত কয়টা দেখো দুইটা মানে একটার অর্ধেক মানে 2.5 এইটা হচ্ছে অর্ধেকের অর্ধেক দেখো এই পর্যন্ত আবার কি অর্ধেকের অর্ধেক তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখান থেকে যে চিন্তা করি যে এইভাবে দেয়া আছে এইভাবে একটু সোজা করে দিই দেখো এই যে এইভাবে যদি দেওয়া থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যেখান থেকে একটা ঢেউ এখান থেকে দুইটা ঢেউ এখানে আর একটা অর্থাৎ একটার অর্ধেক মানে 2.5 এখানে অর্ধেকের অর্ধেক মানে কত বলতো 2.75 মানে এখানে 25 আচ্ছা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি দেখো এখানে এই যে এখান থেকে এটা হচ্ছে একটা দোলনকাল এটা হচ্ছে টি প্লাস এখান থেকে এই যে এটা আরেকটা টি প্লাস এখান থেকে এই পর্যন্ত টি এর অর্ধেক তার মানে t/2 যোগ আর এটা অর্ধেকের অর্ধেক মানে কি t/4 এই টোটালটা যে রয়েছে এই টোটালটার সময় আমাকে বলে দেওয়া আছে কত এই যে বলে দেওয়া আছে 1.5 ইনটু 10 ইনভার্স 3 এটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এখন তুমি খেয়াল করো এখান থেকে আমরা যদি বের করতে চাই টি এর মান বের করতে চাই তাহলে দেখো তো আমরা পর্যায়কাল বের করতে পারি কিনা দেখো তো টি এর মান বের করতে পারি কিনা দেখো এমনিতেই বোঝা যাচ্ছে কিন্তু আমি কিন্তু সরাসরি এটা শর্টকাট কিভাবে লিখতে পারতাম জানো আমি কিন্তু লিখতে পারতাম যে 2.75 টি ইকুয়াল কেন এই যে এখানে একটা টি এখানে আরেকটা টি দুইটা টি এটা অর্ধেক মানে 0.5 এটা 4/1 ভাগ মানে 0.25 তাই কিনা তাইলে এটাকে আমরা কি লিখতে পারি 2.75 একবারে আবার তুমি লসাগু করতে পারো তাহলে এক কাজ করে সহজ করে লিখি তাহলে এই যে একটা দুইটা তার মানে লিখি 2t প্লাস t/2 মানে কত হাফ মানে 0.5t প্লাস t/4 মানে কত 0.25 এত t ইকুয়াল 1.5 ইনটু 10 ইনভার্স 3 ওকে তাহলে এখন দেখো এখানে 2.5 আর হচ্ছে কত 2.75 তাহলে 2.75t ইকুয়াল হচ্ছে 1.5 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3 তাহলে অতএব t ইকুয়াল তাহলে এখানে কত আছে 1.5 ইনটু 10 ইনভার্স 3 নিচে কি আসবে 2.75 এটা ভাগ হয়ে যাবে তাই না এটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি পাবো আমরা আমাদের পর্যায়কাল পাবো
তাহলে উপরে হচ্ছে আমাদের 1.5 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3, এবং নিচে কত, নিচে হচ্ছে 2.75। এখানে আমাদের সময় আসবে কত, 0.0054। এই যে আবার ঝামেলা, এই যে এক্সাক্ট মান আসে না, হ্যাঁ আমি আমার মোবাইলের ক্যালকুলেটর ব্যবহার করি, এই ক্যালকুলেটরে, কারণ দশমিকের পরে এই মান কম বেশি আসলে আমাদের এই যে মান কম বেশি আসলে উত্তর কম বেশি আসবে। হ্যাঁ, তাহলে এক কাজ করি, উপরে কত 1.5 ইন্টু 10 ইনভার্স 3, এবং নিচে, নিচে কত, নিচে হচ্ছে 2.75। ক্যালকুলেট করে আছে 545454 এইভাবে আছে। তাহলে উত্তর আসলো এই যে এখানে টি এর মান আসবে 0.0000, তিনটা জিরো, পরে আসবে 5454 অর্থাৎ 5555 এত সেকেন্ড, এত সেকেন্ড। এই যে সময়টা আসলো, এই যে সময়টা আসলো, এটা কি বলতো, এইটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল। প্রশ্ন কি বলছে, প্রশ্ন আমাকে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কি নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্কের সূত্র আমরা কি জানি, আমরা জানি দেখো কম্পাঙ্ক, কম্পাঙ্ক ইকুয়াল, এই যে এফ ইকুয়াল আমরা কি জানি 1/t, এফ ইকুয়াল আমরা কি জানি 1/t। এই যে আমরা টি এর মান পেয়ে গেছি, তাহলে টি এর মান এখানে বসাই দিলে কম্পাঙ্ক পেয়ে যাবো। তাহলে উপর হচ্ছে 1, নিচে কত, নিচে হচ্ছে 0.000, তিনটা জিরো, পরে কত 55, তাই না, 55। এই হচ্ছে আমাদের উত্তর। এটা ক্যালকুলেট করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। দেখি তাহলে আমাদের উপরে কত, উপরে হচ্ছে 1 এবং নিচে কত 0.123, তিনটা জিরো, তিনটা জিরো, পরে 55। ক্যালকুলেট করলে যে 1818.18। উত্তর কত, উত্তর হচ্ছে 1818.18। এত হার্জ, এত হার্জ। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো অঙ্কটা সহজ, অঙ্কটা সহজ, যে এফ ইকুয়াল 1/t, এটা তো কম্পাঙ্কের সূত্র আমরা জানি, এটা আমরা কম্পাঙ্কের সূত্র জানি। এখন এই যে টাইম যে আছে প্রশ্নের মধ্যে, যে টাইমটা দেওয়া আছে, এটা একটা ঢেউয়ের সময় দেওয়া নাই। এখানে পর্যায়কাল বলতে আমরা কি বুঝি, পর্যায়কাল বলতে তো একটা ঢেউয়ের সময় হচ্ছে পর্যায়কাল। তাহলে এখানে ঢেউ আছে কয়টা, ঢেউ আছে যে একটা, দুইটা, আড়াইটা, এবং হচ্ছে 2.75, এতটা। তার মানে 2.75টা পর্যায় দোলনকাল এখানে রয়েছে। এতগুলো দোলনকালে মোট সময় হচ্ছে এত সেকেন্ড। তাহলে একটা দোলনকালের সময় কত, এটা ভাগ করে দিলে উত্তর পেয়ে গেছি, একটা দোলনকাল। ওকে, এটা কিন্তু আবার অন্যভাবেও করা যায়। অন্যভাবে কিভাবে করা যায় জানো, এই যে এইভাবে কিন্তু চাইলে করা যায়। আমরা কিন্তু, তুমি কি আরেকটা সূত্র জানো কিনা, এই যে কি দেখো, তুমি এই যে এই সূত্রটা কি জানো কিনা দেখো তো, এটাকে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি কি জানো যে এই যে n ইকুয়াল এফ টি, এটা জানো, n ইকুয়াল এফ টি। এফ টি বলতে কি বোঝায়, যে এফ টি বলতে এটা, এই যে এইটি, এফ ইকুয়াল, এই যে n ইকুয়াল এফ টি, এটা দিয়েও বের করা যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্পন সংখ্যা, কতটা কম্পন, এইটি হচ্ছে মোট সময়, এফ হচ্ছে কম্পাঙ্ক। কি বের করতে বলছে, কম্পাঙ্ক বের করতে বলছে না। তাহলে এফ ইকুয়াল কি আসে বলতো, এফ ইকুয়াল n/t, এফ ইকুয়াল কি আছে n/t। তাহলে n, তাহলে n এর মান কত বলতো, n হচ্ছে কম্পন সংখ্যা কয়টা আছে দেখো, কম্পন সংখ্যা কয়টা, এই যে একটা, দুইটা, আড়াইটা, এবং হচ্ছে এই যে, তাহলে 2.75, তাহলে 2.75টা কম্পন হয়েছে। আর সময় কত আছে, সময় হচ্ছে যে 1.5 ইন্টু 10 ইনভার্স 3। এটা ভাগ করে দাও, এটা ভাগ করে দাও, দেখো উত্তর আসার কথা, উত্তর এটাই আসার কথা। তাহলে 2.75, নিচে হচ্ছে 1.5 ইন্টু 10 ইনভার্স 3, ক্যালকুলেট করো, এই যে উত্তর দেখো 1833.3। আচ্ছা, এই যে এখানে 1833, এখানে 1818, এর পিছনে কারণ কি, ওই যে দশমিক, দশমিকের পরে সবগুলো মান জেনেই নেই, এখানে আমরা সরাসরি লিখছি, দশমিকের পরে এক্সাক্ট মান আসছে। তার মানে উত্তর কিন্তু এটাও লিখতে পারো যে 1833। হ্যাঁ, এটা 1833.33 এত হার্স, এটাও লিখতে পারো। অর্থাৎ কেউ যদি অঙ্কটা ওইভাবে করে, ওইভাবে করলে ওই যে কাছাকাছি উত্তর আসবে 1818-33। এই কম বেশি হওয়ার পিছনে কারণ কি, দশমিকের পরে সকল মান, আমরা দশমিকের পরে তো সকল মান নেই নাই, সব মান নিলে এটাই আসতো। ওকে, তাহলে অঙ্কটা এভাবেও করা যায়। তাহলে কি সহজ না, এটা তো সহজ, এটা সহজ, ওটা হচ্ছে এটা বেশি সহজ। তাহলে n ইকুয়াল এফ টি, সবটাই সহজ। গন্ডগোল হচ্ছে কেউ যদি এখানে কয়টা ঢেউ আছে এটা যদি বুঝতে না পারে, তাইলেই অঙ্কটা ভুল হয়ে যাবে, তাইলে অঙ্কটা ভুল হয়ে যাবে। নেক্সট বলছে, এই যে একটা ছবির দিকে তাকাও, এখানে একটা দেয়াল, এই যে, আর হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, দেয়াল। ওই দিনের তাপমাত্রা 35 ডিগ্রি। এই দেয়াল থেকে এখানে একটা ব্যক্তি কত মিটার দূরে দাঁড়ায় আছে, 24 মিটার দূরে দাঁড়ায় আছে। বি একটা ব্যক্তি, বি, বি নামের একজন ব্যক্তি 24 মিটার দূরে আছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই দিনের। প্রশ্ন কি বলছে, অনুসারে, এই চিত্র অনুসারে বি ব্যক্তি শব্দ উৎপন্ন করে, অর্থাৎ এখানে এই ব্যক্তি শব্দ উৎপন্ন করে 3.5 মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে দৌড়ালে প্রতিদিন শুনবে কিনা। অর্থাৎ শব্দ করে সে যদি উল্টা দিকে দৌড়ায় তাহলে প্রতিদিন শব্দ শুনবে কিনা। তাহলে দেখো, আমি তোমাদেরকে যে আগেই পড়াইছি না বলতো,
আগেই পড়েছি না যে প্রতিদিনই করে শব্দ উৎপন্ন করে উল্টা দিকে যদি দৌড়ায় তাহলে সূত্রটা কি? আমরা নর্মালি জানি যে ভি ইকুয়াল, আমরা জানি যে 2d বাই হচ্ছে টি। এই ভি হচ্ছে বাতাসের শব্দের বেগ। যখন একটা ব্যক্তি উল্টা দিকে দৌড়ায় তখন বাতাসের বেগ থেকে ওই মানুষের বেগটাকে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে ভি এম, এম মানে ম্যান মানে মানুষ, মানুষের বেগ। তাহলে বাতাসের এয়ার, এয়ার মানে বাতাস, তাহলে বাতাসের বেগ থেকে মানুষের বেগ কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাকে বলছে প্রতিদিনই শুনবে কি শুনবে না, তাহলে আমাকে টাইম বের করতে হবে। অর্থাৎ টি ইকুয়াল আমরা লিখতেই পারি যে 2d, নিচে হচ্ছে কি ভি এ মাইনাস ভি এম। এখন দেখবো এই সময় যদি 0.1 এর চেয়ে বড় হয় তাহলে শুনবে না, তো শুনবে না। গন্ডগোল কই? দূরত্ব, দূরত্ব এখানে 24 মিটার আছে। তাহলে দেখো আমরা লিখতেই পারি যে 2 ইন্টু দূরত্বের মান 24। এই যে ভি এম, এই যে মানুষের বেগ প্রশ্নে বলা আছে 3.5, কিন্তু এই যে ভি এ অর্থাৎ বাতাসের শব্দের বেগ দেওয়া নাই, প্রশ্নের মধ্যে তাপমাত্রা দেওয়া আছে। তাহলে আমরা শব্দের বেগটা বের করেছি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ আমরা কি জানি? v2 ইকুয়াল রুট ওভার, আমরা জানি t2 বাই হচ্ছে t1 ইন্টু কি বলতো v1, তাই না? তাহলে এটাকে ক্যালকুলেট করি। তাহলে আমাদের t2 কত বলতো? তাহলে 273 এর সাথে যোগ হবে কত? 35, নিচে কত আসবে? 273 ইন্টু 330। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা বেগ পেয়ে যাবো। দেখো তাহলে আমরা জানি যে রুট ওভার উপরে হচ্ছে 273 যোগ হচ্ছে 35 ডিগ্রি, নিচে হচ্ছে 273 এবং ইন্টু 330, ক্যালকুলেট করলে 350.516 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বলতেই পারি ওই দিন বাতাসের শব্দের বেগ হচ্ছে এত। তাহলে বাতাসের শব্দের বেগ যদি এত হয় তাহলে এই যে বাতাসের শব্দের বেগ ভি এ, তাহলে এই ভি এর মান আমরা বসাই দিই এখানে 350.516, তাই না? আচ্ছা আর একটু দূর থেকে লিখে দেখো, তাহলে এখানে ইকুয়াল 350.516। এইটাকে ক্যালকুলেট করলে যদি এই উত্তর 0.1 এর চেয়ে বড় হয় তাহলে শুনবে না, তো শুনবে না। তাহলে দেখো উপরে কত? 2 ইন্টু 24, নিচে কত? 350.516 এবং বিয়োগ হবে কত? 3.5, মানুষের বেগ কত? 3.5। ক্যালকুলেট করে আমরা দেখছি উত্তর 0.138, উত্তর হচ্ছে 0.138, অর্থাৎ এটি 0.1 সেকেন্ড সময়ের চাইতে বেশি। তাহলে যেহেতু 0.1 এর চাইতে বেশি বা বড়, তার মানে আমরা বলতেই পারি লোকটি প্রতিদিনই শুনবে। কি বলছে? প্রতিদিনই শুনতে পারবে কিনা? তাহলে উত্তর কি হবে? প্রতিদিনই শুনবে। ওকে, আশা করি বুঝে গেছো। নেক্সট বলছে এটি একটা অবতল দর্পণ। খেয়াল করলে দেখবা যে এই যে অবতল দর্পণ, দর্পণের মেরু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 60 সেন্টিমিটার। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার, তাই না? ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার। ওকে, এখন প্রশ্নের মধ্যে বলা আছে যে এ বি 4 সেন্টিমিটার। এ থেকে বি যে উচ্চতা মানে কি? এল বলতো, এটা কি এল বলে না? এল দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার বলা আছে। বি থেকে সি 10 সেন্টিমিটার, মানে বি থেকে সি 10 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে সে 10 সেন্টিমিটার ডান পাশে আছে। তাহলে এক কাজ করো, তাহলে আমরা বলতে পারি না যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? তাহলে টোটালটা যদি এখান থেকে 60 সেন্টিমিটার হয়, সে যদি 10 সেন্টিমিটার ডানেই থাকে, মানে বিসি যেহেতু 10, তাহলে আমার এখান থেকে এই দূরত্ব কত? 50। তার মানে ইউ এর মান হচ্ছে 50 সেন্টিমিটার। ইউ এর মান কত? 50 সেন্টিমিটার। বুঝতে পারছি? এখান থেকে এই পর্যন্ত 60। প্রশ্নের মধ্যে বলা আছে বি থেকে সি 10, মানে বি থেকে সি 10, তাহলে টোটালটা যদি 60 হয়, একটু যদি 10 হয়, তাহলে অবশ্যই একটু 50, মানে লক্ষ্যবস্তুর দূরত্ব 50। ওকে, আচ্ছা আমরা এখান থেকে আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এল ড্যাশ ইকুয়াল হোয়াট? দেখো এল এর মান প্রশ্নে বলা আছে, এল এর মান বলা আছে 4 সেন্টিমিটার। দেখো খুবই একটা ভালো কোশ্চেন, দেখো কি বলছে। তাহলে আমরা এই তথ্যগুলো একটু সাইডে রাখি, এখানে একটু রাখি। হ্যাঁ, দেখো এখন যখন তোমাকে বলছে এল ড্যাশ বের করো, তুমি এই অধ্যায়টা যদি পড়াশোনা করো দেখবা এল এর মান নির্ণয় করার জন্য একটাই সূত্র আছে। সেটা কি বলতো? আমি এখানে যদি লিখি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা সূত্র জানি এম ইকুয়াল এল ড্যাশ ডিভাইডেড বাই এল। তাহলে এল ড্যাশের মান বের করতে হবে, তাহলে এল ড্যাশ ইকুয়াল আমরা কি লিখতে পারি? এম এল। অর্থাৎ বিবর্ধনের সাথে আমরা যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য গুণ করে দিতে পারি তাইলেই আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য বের হয়ে যাবে। এল এর মান প্রশ্নের মধ্যে আছে 4 সেন্টিমিটার, যা দেওয়া আছে। এল এর মান আছে, কিন্তু কার মান লাগবে? এম এর মান প্রশ্নে দেওয়া নাই। তাহলে এম এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে এই এম এর মান নির্ণয় করে আমরা আরেকটা সূত্র জানি যে বিবর্ধন। দেখো আমরা যদি লিখি যে বিবর্ধন ইকুয়াল, তাহলে এম ইকুয়াল আমরা কি জানি? মাইনাস ভি বাই ইউ। এটা আমরা জানি না বলতো? এটা আমরা জানি। তাহলে আমি যদি এখান থেকে এম এর মান বের করতে চাই, তাহলে আমার ভি এর মান লাগবে আর ইউ এর মান লাগবে। দেখো প্রশ্নের মধ্যে ইউ এর মান আছে 50,
ইউ এর মান 50 আছে, কিন্তু ভি এর মান কোশ্চেনে দেওয়া নাই। তাহলে ভি এর মান বের করতে হবে। এই ভি এর মান বের করার জন্য আমরা আরেকটা সূত্র জানি না, দেখো তো। ভি এর মান বের করার জন্য আমরা আরেকটা সূত্র জানি। কি সূত্র? আমরা সুন্দর করে জানি 1/v ইকুয়াল 1/f মাইনাস হচ্ছে 1/u। সরাসরি লিখলাম। এখন দেখো বা 1/f, ফোকাস দূরত্বের মান কত? ফোকাস দূরত্বের মান 30 বিয়োগ 1/u, ইউ এর মান কত? 50। তাহলে দেখো তো, এটা লসাগু যদি করে দিলে কত আসবে? 150। তাহলে 3 5 এ 15, তার মানে এখানে আসবে 5 মাইনাস 50, এখানে আসবে 3। তাহলে 1/v। তাহলে অতএব v ইকুয়াল, উপরে চলে যাবে কত? উপরে চলে যাবে 150, 5 থেকে 3 গেলে কত আসবে? 2। তাহলে নিচে আসবে 2, অর্থাৎ v এর মান আসবে কত? 75 সেন্টিমিটার। 75। তাইলে আমরা দেখো, এই যে মডুলাস দেওয়ার মানে কি? মডুলাস দেওয়ার মানে হচ্ছে এই মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতেই পারি, তাহলে উপরে ভি এর মান হচ্ছে 75 ডিভাইডেড বাই ইউ এর মান, ওই যে প্রশ্ন আছে 50। এটাকে ভাগ করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের বিবর্ধনের মান পাবো। তাহলে দেখো 75 ভাগ 50 করলে কত হয়? 75 ভাগ 50 ক্যালকুলেট করলে আসবে 1.5। তাহলে এখানে আসবে 1.5। এটা হচ্ছে বিবর্ধন। আমরা জানি বিবর্ধনের কোনো একক নাই, বিবর্ধন 1.5। এটা সুন্দর করে বিবর্ধনের জায়গায় বসাই দিচ্ছি 1.5 ইন্টু এল এর মান প্রশ্ন ছিল 4। তাহলে আমরা যদি লিখি 4 ইন্টু 1.5 ক্যালকুলেট করলে আসবে 6, অর্থাৎ 6 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? প্রতিবিম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওকে, আশা করি তুমি ব্যাপারটা বুঝে গেছো। পরবর্তী কোশ্চেন বলছে, যদি বস্তুটিকে পূর্বের অবস্থান থেকে 30 সেন্টিমিটার দর্পণের দিকে নেওয়া হয়, তবে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি কি হবে? তুমি খেয়াল করো, আমরা যদি চিন্তা করি যে এই যে একটা দর্পণ, এটা হচ্ছে একটা দর্পণ। ওকে, এবং এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। দেখো, এটি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। আমরা যদি চিন্তা করি এই বরাবর আমাদের একটা মেইন বিন্দু, ফোকাস। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস। আমরা খুব ভালো করেই জানি, প্রশ্নের মধ্যেই বলা ছিল যে আমরা একটু আগে দেখেছিলাম যে ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এই পর্যন্ত 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব 30, এখান থেকে 30, তাহলে এখান থেকে এটাও তো 30 সেন্টিমিটার, তাই না? এখান থেকে এটাও তো 30 সেন্টিমিটার। তো লক্ষ্যবস্তু কোথায় ছিল? ওই যে প্রশ্নে বলা ছিল লক্ষ্যবস্তু এখান থেকে, কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার ডানে ছিল। তাহলে এইখানে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, দেখো এইখানে যদি একটা লক্ষ্যবস্তু থাকে, তো সে যদি এখান থেকে 10 সেন্টিমিটার ডানে থাকে, তাহলে এখান থেকে কত দূরে ছিল? দেখো তো, এই যে আমরা বলতেই পারি কিনা বলতো, এখান থেকে একটু যদি 30 হয়, এখান থেকে একটু যদি 10 হয়, তাহলে এখান থেকে একটু কত? 20। এখান থেকে একটু কত? 20 সেন্টিমিটার, তাই কিনা? অবশ্যই তাই। আমাকে প্রশ্ন কি বললো? বললো পূর্বের অবস্থান হতে, মানে পূর্বে যে অবস্থানে আছে এই অবস্থান হতে তাকে যদি 30 সেন্টিমিটার ডান দিকে, দর্পণের দিকে, যে দর্পণ, তাহলে আমি যদি এই বস্তুটাকে এখান থেকে 30 সেন্টিমিটার ওইদিকে নিয়ে যাই, তাহলে কি কই যাবে বলতো? এই যে 20 হলো ফোকাস, তাহলে 30 বলতে সে কই চলে যাবে? অবশ্যই সে কি হবে বলতো? আমাদের হচ্ছে এই জায়গায়, আচ্ছা, এটা লক করতে হবে, এটা একটু লক করে নিই স্ক্রিনটাকে। ওকে, তাহলে দেখো এই বস্তুটাকে আমরা 30 সেন্টিমিটার ডানে নিচ্ছি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একে আমরা এই যে ফোকাসের এবং মেরুর মাঝে নিতে হবে। ওকে, তার মানে আমরা যদি এখান থেকে, আগের অবস্থান থেকে তাকে 30 সেন্টিমিটার ডানে নেই, তাহলে তার লোকেশন হবে ফোকাস এবং মেরুর মাঝে, ফোকাস এবং মেরুর ভিতরে সে চলে যাবে। এখন এই সিচুয়েশনে আমরা কি করতে পারি বলতো? আমরা এখানে এই যে এগুলাকে মিশাই দিচ্ছি, দেখো এগুলাকে মিশাই দিচ্ছি, সব তথ্যগুলোকে মিশাই দিচ্ছি। ওকে, ফাইন। দেখো, তাহলে আমরা এখন ছবিটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা ফোকাস, তাহলে এটা ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। হ্যাঁ, তাহলে লক্ষ্যবস্তু এটা। তাহলে এটা যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে আমরা খুব ভালো করেই জানি যে একটা লক্ষ্যবস্তু যখন ফোকাস এবং মেরুর মাঝে চলে যাবে, তার ছবিটা, ওই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছবিটা আসবে। কি ছবি? আমরা 1 নম্বর রুল জন্য আলোচনা করছি, সমান্তরালে যায়, তাহলে সেটি প্রতিফলনের পর ধাক্কাকে কি হবে বলতো? প্রধান ফোকাস দিয়ে আসবে, এই যে ফোকাস, অর্থাৎ সমান্তরালে গেলে সেটি ফোকাস দিয়ে আসবে। রুলস নাম্বার 3 আমরা জানি, কেন্দ্র দিয়ে আলোটাকে পাঠালে কেন্দ্র দিয়ে ফিরে আসবে, তাই না? এটা আমরা পড়েছি, দেখো তো এইভাবে পড়েছি। এটা হচ্ছে এই যে মাথা, এই হচ্ছে কেন্দ্র। তাহলে আলোটাকে যখন আমরা যে কেন্দ্র দিয়ে পাঠিয়েছি, ধাক্কাকে সে কেন্দ্র বরাবর ফিরে আসলো। দেখো, তাহলে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এখান থেকে শুরু করে আলোটাকে এই বরাবর পাঠিয়েছি, এই যে কেন্দ্র বরাবর পাঠিয়েছি, ধাক্কাকে দেখো যে কেন্দ্র বরাবর ফিরে আসলো। এই যে রশি দুইটা যে আছে, প্রতিফলিত রশি দুইটাকে আমরা যে পিছনের দিকে বর্ধিত করি, দেখো তো
এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এইভাবে যদি পিছনের দিকে আমরা বর্ধিত করি, তাহলে আচ্ছা এখানে একটু ছোট করলে মনে হয় ভালো হইতো ছবিটা। আমাদের ছবিটা বেশি বড় হয়ে গেছে, আমরা একটু সাইজটাকে ছোট করে ফেলি, তাইলে আমাদের ছবিটা মিলবে। দেখো এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখো তাহলে আমাদের কি আসবে বলতো, এই যে আমরা চেষ্টা করি এটাকে একটু বড় করার, দেখো এটাকে যদি আমরা আরো বৃদ্ধি করি, কি এলো, আচ্ছা আমরা আচ্ছা নতুন করে আবার দিই, হ্যাঁ নতুন করে দিই, দেখো তাইলে আমরা বলতেছি যে এইটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, দেখো পিছনের দিকে যদি আমরা তাকে বর্ধিত করি এবং তাকেও যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, দেখো এখানে একটু বাঁকা হয়েছে, এইখানে বাবা এখানে আসো, আচ্ছা এই যে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি করছি, এই রশিদটাকে পিছনের দিকে ডট ডট করে বর্ধিত করে দেখেছি, এই যে তারা এরকম একটা পয়েন্টে মিলিত হয়, যেই পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্ট থেকে আমরা যদি একটা সুন্দর করে লম্ব টানি, এটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এখন খেয়াল করে দেখো এই ছবিটা এবার 2026 পরীক্ষায় আমি এ যাবৎ পর্যন্ত মনে হয় 8 নম্বর কি 7 নম্বর বোর্ডে সলভ করতেছি, 5টা কম করে 8টার মধ্যে 5টা কোশ্চেনে এই কোশ্চেন আসছে, 8টার মধ্যে 5টাতে এই ছবিটা আসছে। মানে এটা এত গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে এটা আসবেই আসবে। দেখো এখন আমাকে কি বলছে, আমাকে বলেছে অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করো। ওকে ফাইন, অবস্থান কোথায়, তাই এটা তো দর্পণ, আমরা বলতে পারি দর্পণের পিছনে। আকৃতি দেখো এই যে এটার চেয়ে আকৃতি বড়, তাহলে আমরা বলবো আকৃতি বিবর্ধিত। প্রকৃতি দেখো এখানে কি আলোক রশ্মি সরাসরি মিলিত হয়েছে নাকি ডট 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 করে মানে মিলিত হচ্ছে বলে মনে হয়, তার মানে এটা প্রকৃতি হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব হয়ে যাবে, অবাস্তব, এবং লক্ষ্যবস্তু উপরে সেও উপরে, অর্থাৎ সোজা, অবাস্তব হইলেই সেটি সোজা হবে। ওকে, তাহলে অবস্থান হচ্ছে দর্পণের পিছনে, আকৃতি হচ্ছে বিবর্ধিত মানে বড়, প্রকৃতি হচ্ছে অবাস্তব এবং সোজা। ওকে, এটা লিখতে হবে, আশা করি তুমি পারবে এটা। পরবর্তী সর্বশেষ সৃজনশীল 8 নং প্রশ্ন, দেখো কি বলা আছে। 8 নং প্রশ্নের মধ্যে বলা আছে এই যে এখানে একটা গোলক পি কিউ আর, তার মানে পি গোলকটা যে রয়েছে, দেখো তো পি গোলকের এখানে ব্যাসার্ধ দেয়া আছে 6 সেন্টিমিটার এবং এর চার্জ দেয়া আছে 30 মাইক্রো কুলম্ব। আমাকে বলেছে এই গোলকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। এখন সঞ্চিত শক্তির পরিমাণ যে নির্ণয় করতে বলছে, তোমার বইয়ের মধ্যে তো সঞ্চিত শক্তির পরিমাণ কি দেওয়া আছে, আমরা জানি সঞ্চিত শক্তি, দেখো তো আমরা কি জানি, আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কয়ার। তুমি এটাকে ইউ লিখতে পারো, তুমি এটাকে চাইলে ইউ লিখতে পারো, আবার যেহেতু শক্তি তুমি চাইলে এনার্জিও লিখতে পারো, একই কথা, সমস্যা নেই। হ্যাঁ, এনার্জিও লিখতে পারো, ইউ লিখতে, হাফ সি ভি স্কয়ার। এখন দেখো তো আমাদের কোশ্চেনের মধ্যে আমরা যদি হাফ সি ভি স্কয়ার করতে চাই, তাহলে এইখানে আমাদের সি এর মান লাগবে। প্রশ্নের মধ্যে কি সরাসরি কোনো সি এর মান দেওয়া আছে? দেওয়া নাই। সরাসরি কি ভি এর মান দেওয়া আছে? সরাসরি ভি এর মানও দেওয়া নাই। তাহলে কি করতে হবে, এই যে কাজ করতে হবে, দেখো কি করতে হবে, এটাকে মডিফাই করতে হবে। সূত্রটাকে যদি মডিফাই করি যে ভি, দেখো আমরা কিন্তু ধারকত্বের সূত্র কিন্তু জানি যে সি ইকুয়াল কিউ বাই ভি, এটা কি তুমি জানো, সি ইকুয়াল কিউ বাই ভি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি কিনা দেখো তো, যে ভি ইকুয়াল কিউ বাই সি, লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়। ভিটাকে এখানে নিয়ে আসো, সিটাকে নিচে নিয়ে আসো, ভি ইকুয়াল কিউ বাই সি লেখা যায়। তাহলে দেখো এখানে আছে হাফ সি, এই যে ভি, ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই হচ্ছে সি, তার উপর কি আছে, তার উপর হচ্ছে স্কয়ার। ওকে, তাহলে দেখো লেখা যায় কিনা যে হাফ সি ইনটু ইনটু, দেখো তো এখানে কি আছে, কিউ এর উপর স্কয়ার, নিচে কি আসবে, সি এর উপর স্কয়ার। তাহলে এখানে একটা সি সি ক্যান্সেল হয়ে যাবে, একটা সি থাকবে। তাহলে আমাদের কি থাকবে বলতো, যে ই ইকুয়াল, আমরা কি লিখতে পারি, তাহলে উপরে দেখো 1 এর সাথে কিউ স্কয়ার গুণ করলে কি আসবে, কিউ স্কয়ার, নিচে দেখো 2 আর সি গুণ করলে কি আসবে, কিউ স্কয়ার বাই 2c। তাহলে এটা কিন্তু নতুন সমীকরণ, দেখো এটা কিন্তু আমাদের ধারকত্বের শক্তির, এই যে ধারকত্বের শক্তির, এটা কিন্তু আরেকটা সমীকরণ। ওকে, তার মানে তুমি যখন বেসিক পড়াশোনা করেছো তখন চাইলেই তুমি ইজিলি এটা তখন শেখার কথা অবশ্যই তোমার, যে ইকুয়াল বা সঞ্চিত শক্তি ইকুয়াল আমরা কিউ স্কয়ার বাই 2c লিখতে পারি, আরেকভাবেও কিন্তু লেখা যায়। আচ্ছা, আপাতত আমাদের এই কোশ্চেনটা এইভাবে ইজিলি সলভ করা যাবে। এবার আসো কিউ স্কয়ার বাই 2c, কিউ কি বলতো, কিউ হচ্ছে চার্জ, চার্জের মান কত, ওই যে 30 মাইক্রো কুলম্ব। তাহলে এই যে 30 ইনটু মাইক্রো কুলম্ব, 1 মাইক্রো মানে কত, মাইক্রো মানে 10 ইনভার্স 6, মাইক্রো মানে কত, 10 ইনভার্স 6, তার উপর আবার কি আছে, তার উপর আবার আছে স্কয়ার, নিচে 2 ইনটু সি মানে কি, ধারকত্ব, ওই যে গোলকের ধারকত্ব সরাসরি তো প্রশ্নে দেওয়া নাই, তাহলে গোলকের ধারকত্বের সূত্র আমরা কি জানি, দেখো আমার এখানে বোর্ডে যে জায়গা আমি এখানে লিখি, তাহলে সি ইকুয়াল আমরা কি জানি বলতো, আর বাই কে জানি না, সি ইকুয়াল কি জানি, আর বাই কে। আচ্ছা, এক কাজ করি আমি এখানে সাইডে লিখি, এই যে এটা মিশাই দিচ্ছি, হ্যাঁ এটা তুমি বুঝে নিও, এবার বুঝছো তো যে আমি কি জন্য এটা আসছে।
আচ্ছা আমরা এখানে লিখি যে ধারকত্ব সি ইকুয়াল আর বাই হচ্ছে কে, সি ইকুয়াল আর বাই কে। তাহলে সি ইকুয়াল যদি আর বাই কে হয় তাহলে আর এর মান 6 সেন্টিমিটার, তার মানে 0.06 মিটার, আর কে এর মান তো আমরা জানি যে 9 × 10⁹ এটা হচ্ছে আমাদের ধারকত্ব। তাইলে গোলকের ধারকত্ব বের হয়ে যাবে, দেখো কত আসবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 0.06 এবং নিচে 9 × 10⁹ ক্যালকুলেট করলে 6.67 10 ইনভার্স 12, 6.67 × 10⁻12 এত ফ্যারাড এখানে বসাই দিই। তাহলে 6.67 × 10⁻12। ওকে, এটা দেয়া আছে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখো আমাদের উত্তর কি আসে। দেখো তাহলে উপরে কত, উপরে হচ্ছে 30 × 10⁻6, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, তার মানে 30 মাইক্রো কুলম্ব। ওকে, নিচে কত 2 × 6.67 × 10⁻12 ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে এত। এটাকে আমরা সাইন্টিফিক মোড করি, আমরা হচ্ছে এটাকে শিফট মোডটাকে সাইন্টিফিক করে দেই, তাহলে আমাদের উত্তর আসবে দেখো 2.248 10⁻6 বা 2.248 বা 25 × 10⁻6 এত জুল। এই হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ, ওকে। তাইলে দেখো এই অঙ্কটা একটা স্টুডেন্ট যখন করবে, সে যদি শুধু হাফ সিবি স্কয়ার পড়ে যায় তাহলে সে বিপদে কই পড়বে। দেখবে যে বিভবের মান দেওয়া নাই, আবার দেখবে যে ধারকত্বের মান দেওয়া নাই। ওকে, আবার কোশ্চেনের মধ্যে দেখো 30 কুলম্বের জায়গায় মাইক্রো কুলম্ব, মাইক্রো মানে যে 10⁻6 থাকে এটা জানতে হবে। ওকে, আবার শক্তি, ধারকত্বের শক্তি তো জুল, আবার ধারকত্ব সি ইকুয়াল যে আর বাই কে, গোলকের ধারকত্বের সূত্র যে আর বাই কে, এটা আবার বের করে জানতে হবে। ওকে, তো এই যে ছোট ছোট বেসিক গুলো জানলে তাইলে অঙ্কটা ইজিলি করতে পারবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, সর্বশেষ আমাদের ঘ নং প্রশ্ন বলছে আর আধানকে, দেখো এই একটা বস্তু আর হচ্ছে আরেকটা বস্তু, বলছে ওই আর কে এই পি এবং কিউ এই দুইজনের মাঝখানে কোথায় স্থাপন করলে সেটি সাম্য অবস্থানে থাকবে। দেখো তাহলে কি বলছে, এই যে এখানে ধরে নিচ্ছি যে এইখানে হচ্ছে আমাদের পি, এইখানে হচ্ছে আমাদের কিউ, এবং এই যে মাঝখানে এখানে মনে করো আর। আমাকে বলছে এই আর কে এই মাঝখানে টোটাল দূরত্ব কত মিটার বলা ছিল প্রশ্নে, 20 মিটার। দেখো টোটাল এখান থেকে এই পর্যন্ত 20 মিটার। আমাকে বলেছে আর কে এই দুইজনের মাঝখানে কোথায় রাখলে সেটি সাম্য অবস্থানে থাকবে। এই কথাটার মানে কি দেখো তো, এইখানে আমরা যদি রাখি তাহলে এখানেও চার্জ কিন্তু পজিটিভ, সেও পজিটিভ। এখন আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জকে রাখি, এই পজিটিভকে বিকর্ষণ করবে, ওই পজিটিভকে বিকর্ষণ করবে, এ ধাক্কা দিবে ওই দিকে, অর্থাৎ এর ধাক্কাটা হচ্ছে F1, ওই ধাক্কা দিবে এই দিকে, এর ধাক্কাটা হচ্ছে F2, একটা এই দিক একটা এই দিক। এখন বলো তো দুইজনের ধাক্কা যদি সমান হয় তাহলে সে কোনো দিকে যাবে? সে তো কোনো দিকে যাবে না, অর্থাৎ সেটি সাম্য অবস্থানে থাকবে, নড়াচড়া করবে না। তার মানে আমাকে বলতে হবে, আমাকে শর্ত হচ্ছে কি দুই পাশের বলটা সমান হবে। তাহলে এক কাজ করি, এই চার্জের সাপেক্ষে তার যে বল, এই বলটাই আমরা ধরে নিচ্ছি F1, এই চার্জের সাপেক্ষে তার যে বল এটা হচ্ছে F2। এখন আমরা কিন্তু লিখতেই পারি যে ধরি এখান থেকে কত দূরে, এই যে x মিটার দূরে তাকে যদি আমরা রাখি, দেবো x মিটার দূরে, এখান থেকে x মিটার দূরে যদি রাখি তাহলে সেটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি x হয় তাহলে বলতো আমরা কি বলতে পারি, এখান থেকে এখানে কত আসবে, তাহলে এখানে কত 20 - x, এখান থেকে একটু কত 20 - x, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে যদি x মিটার দূরে হয় এখান থেকে 20 - x হবে। তাহলে এক কাজ করি, এখানে আমাদের চার্জ যেটা ছিল সেটা হচ্ছে Q1, এইখানে যে চার্জ সেটা হচ্ছে Q3, এখানে যে চার্জ সেটা হচ্ছে Q2, তাহলে এটা হচ্ছে কত Q3, এটা হচ্ছে এখানে আমাদের চার্জ থাকবে Q3। তাহলে আমরা Q1 এবং Q3 এর যে বল F1, Q2 এবং Q3 এর যে বল সেটা হচ্ছে F2। তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে আমরা জানি যে শর্ত মতে আমরা বলতেই পারি যে F1 এবং F2 এই দুটো যদি সমান হয় তাইলে সেটি সাম্য অবস্থানে থাকবে, তাই কি না? সাম্য অবস্থানে থাকবে। তাহলে এক কাজ করি F, তাহলে F ইকুয়াল আমরা সূত্র কি জানি, আমরা জানি K Q1 Q3 ডিভাইডেড বাই R বলতে x স্কয়ার ইকুয়াল এখানে K Q2 Q3 এখানে হচ্ছে কত 20 - x, তার উপর কি আসবে স্কয়ার। এই যে খেয়াল করে দেখো, অর্থাৎ F1 মানে এই বল যখন আমরা লিখেছি তখন চার্জ হচ্ছে Q1 এবং Q3, তাহলে Q1 এবং Q3 দূরত্ব হচ্ছে x এর উপর স্কয়ার। আর যখন F2 আমরা বের করেছি তখন Q3 এবং Q2, তাহলে Q2 এবং Q3 দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 20 - x। ওকে, তাহলে আমরা চাইলে কি কে ক্যান্সেল করে দিতে পারি না, এই যে Q3 কি ক্যান্সেল করে দিতে পারি না, তাহলে কি লেখা যায় বলতো, এই যে বা
বা আমরা এখানে লিখতেই পারি, দেখো উপরে আছে আমাদের Q1, এই যে নিচে এই Q2 কে নিচে নিয়ে আসি, তাহলে যে Q2 ইকুয়াল এই যে x স্কয়ার উপরে চলে যাবে x স্কয়ার, নিচে কি আছে বলতো 20 মাইনাস x, তার উপর কি আছে, তার উপর হচ্ছে স্কয়ার। ওকে, এবার খেয়াল করে দেখো Q1 Q2 এর মান কত, ওই যে Q1 এর মান হচ্ছে 30, Q2 এর মান কত 10, তাহলে আমরা লিখতেই পারি আমাদের Q1 এর মান হচ্ছে কত 30 মাইক্রো কুলম্ব আছে, তারপরে 30 ইনটু 10 ইনভার্স 6, নিচে কত Q2 এর মান 10, তাহলে 10 ইনটু 10 ইনভার্স 6 মাইক্রো কুলম্ব ইকুয়াল ইকুয়াল এখানে কত, এই যে উপরে হচ্ছে x, নিচে হচ্ছে 20 মাইনাস x, আমরা কি দুইটা মিলে একটা স্কয়ার দিতে পারি না, এটার উপর স্কয়ার এটার উপর স্কয়ার, দুইটা মিলে একটা স্কয়ার দিলাম। এখন দেখো বা এই যে 10 ইনভার্স 6 10 ইনভার্স 6 ক্যান্সেল, তাহলে 30 কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে 3, ওই যে স্কয়ার এই পাশে আসলে কি আসবে রুট, তারপরে রুট 3 ইকুয়াল কি আসবে x ডিভাইডেড বাই কি আসবে 20 মাইনাস x। এখন দেখো আমরা চাইলে ইজিলি এখন x এর মান বের করতে পারবো, আর গুণ করো, এভাবে গুণ করো, তাইলে এটা আমরা যদি x দ্বারা গুণ করে নিচে কি আসবে বলতো, নিচে এটা 1 আছে, তাহলে আসবে x ইকুয়াল রুট 3 এর সাথে যদি 20 গুণ করি তাহলে কি আসবে বলতো 20 রুট 3 মাইনাস রুট 3 এর সাথে গুণ করলে কি আসবে রুট 3x, তাইলে আমাদের এই যে রুট 3x মাইনাস এই বিষয়ে কি হয়ে যাবে প্লাস, তাইলে আসবে যে x প্লাস রুট 3x ইকুয়াল এই পাশে কি থাকবে 20 রুট 3, তাই কি না? এখন খেয়াল করে দেখো আমরা জায়গাতে হবে না, এখন দেখো যে বা এখানে কি কমন যায় বলতো, x কমন নেওয়া যায় না, তাহলে আমরা এখান থেকে যদি x টাকে কমন নিয়ে নেই তাহলে সরাসরি লেখা যাবে কি x কমন নিলে 1 প্লাস রুট 3 থাকবে, 1 প্লাস রুট 3 এখানে গুণে বসে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে সরাসরি লিখতে পারি ওই পাশে আছে আমাদের 20 রুট 3, নিচে কত আসবে ভাগ 1 প্লাস রুট 3। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। দেখো তাহলে হচ্ছে আমাদের উপরে আসবে কত 20 রুট 3 এবং নিচে কত আসবে, নিচে আসবে 1 প্লাস রুট 3, 1 প্লাস রুট 3, এই হচ্ছে ব্যাপার। আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের উত্তর আসবে, আমরা এটা নরমাল মোড করি, নরমাল মোড, নরমাল কোথায় গেল বাবা, এই যে আচ্ছা মিশাই গেল কেন, শিফট নরমাল নরমাল 8। ওকে দেখো তাহলে আমাদের কত উপরে হচ্ছে 20 রুট 3 এবং নিচে হচ্ছে আমাদের 1 প্লাস রুট 3, 1 প্লাস রুট 3, ক্যালকুলেট করলে উত্তর আসবে 12.67 বা 68, উত্তর আসবে 12.68 এত মিটার। অর্থাৎ আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে প্রশ্ন বলছে আর চার্জকে পি এবং কিউ এর মাঝে কোথায় রাখলে সেটি সাম্য অবস্থানে থাকবে, আমরা ধরে নিয়েছিলাম যে পি থেকে x মিটার দূরে রাখবো, তো x এর মান আমরা পেয়েছি, এখন বলতেই পারি যে পি থেকে 12.68 মিটার আমরা ভিতরে বা ডান দিকে রাখলে সেটি সাম্য অবস্থানে থাকবে। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এই ক্যালকুলেশন এক একজন এক এক ভাবে করতে পারো, হ্যাঁ ক্যালকুলেশন ম্যাথ তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারো, উপস্থিত যেভাবে আসলে আমরা এইভাবেই করেছি। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, আশা করি এটা পারা যাবে। এই ছিল আমাদের আজকের চট্টগ্রাম বোর্ড 2026-এর পদার্থবিজ্ঞান কোশ্চেনের উত্তর। আমাদের ফিজিক্সের আর মনে হয় একটা বোর্ড মনে যশোর বরিশাল, আর দুইটা বোর্ড বাকি আছে, আজকে সময় 7টা বোর্ড শেষ হলো, তাহলে এই যে আমি যশোর এবং হচ্ছে বরিশাল এই দুইটা বোর্ড আপলোড করে এরপরে তোমাদের রসায়ন সাবজেক্টের ক্লাস নিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।